আসসালামু আলাইকুম লিসেনার্স। রাত 10:59 শুরু হয়ে গেল ভৌতিকতা। আমি আছি ডক্টর আলিফ আপনাদের সবার সাথে। প্রতি সপ্তাহের মতো আজকে আমাদের 10ম এপিসোড শুরু করতে যাচ্ছি এবং সবাইকে শুরু থেকেই সবার অস্তিত্ব লক্ষ্য করতে পারছি যে সবাই আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে এবং ঘটনা বলার শুরুতে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করবার আগে আপনাদের কথা বলতে চাই যে আমাদেরকে বহু জায়গা থেকে মেসেজ আসছে, যেহেতু পুরো বিশ্ব লকডাউন, এই লকডাউন কেসে ভৌতিকতার জনপ্রিয়তা কিছুটা হলেও বেড়েছে। যেমন আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে সাউথ আফ্রিকা থেকে, নেদারল্যান্ড থেকে, সৌদি আরব থেকে, বাহরাইন থেকে, দুবাই থেকে, ভারত থেকে, ডেনমার্ক থেকে, বিশ্বের এসব অস্ট্রেলিয়া থেকে, বিশ্বের এসব দেশ থেকে যে আমাদের কাছে মেসেজ আসবে এবং তারা যে প্রপারলি প্রতিটা এপিসোড তারা শুনছে, এইটা যে আমাদের কত বড় একটি পাওয়া। হ্যাঁ, আমরা জানি আমরা ভুল করেছি, প্রতিটা এপিসোডে কোনো না কোনো কিছু ভুল থাকছে আমাদের। এই জন্য আমরা সবসময় আপনাদেরকে বলছি, আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমাদের এই এপিসোডগুলো কিন্তু আমরা রেডিও থেকে সরাসরি সম্প্রচার করছি না, যেহেতু আমাদের নিজস্ব ইকুইপমেন্ট ইউজ করে এই প্রোগ্রামটি চালাতে হয়। এই জন্য কিছু ভুল থাকলে আপনারা সেগুলোকে ওভারলুক করে যাবেন, এই রিকোয়েস্ট থাকছে। তারপরেও সবার আমরা অ্যাডভাইসগুলো বা সাজেশনগুলো আমরা নিচ্ছি, অ্যাকসেপ্ট করছি। আশা করি আপনাদের সবাইকে আজকের এপিসোডটি দিয়ে আনন্দ দিতে পারবো। আশা করি আমাদের আজকের এপিসোডটি পছন্দ হবে। আজকে আমাদের সাথে থাকছে নতুন নতুন অতিথি। সামির ভাই তো আছেই, সামনের এপিসোডগুলোতে আমরা নতুন অতিথিদেরকে প্রমোট করার চেষ্টা করব এবং আমাদেরকে ঘটনা বেশি বেশি পাঠাতে হবে। এই জন্য আমাদেরকে ইমেল করবার ঠিকানা হচ্ছে alimalarzw14@gmail.com। আসলে ভুতুরে পরিবেশের সাথেও ঘটনাগুলো কিন্তু ভুতুরে হয়ে যাচ্ছে। আমাদের কাছে যেসব ঘটনা আসছে, আপনারা অনেকেই এখন বাসায় একা অবস্থায় আছেন, অনেকেই চাবেন যে এই প্রোগ্রামটা আপনারা একটু অন্ধকার এরিয়াতে শোনার জন্য। আমি বলবো ছাদে একা একা শোনার জন্য। এবং আমি সাজেস্ট করব আপনাদেরকে যে লাউড স্পিকারে না দিয়ে আপনারা যদি আমাদের সাথে ইয়ারফোনে শোনেন, ইয়ারপিসে শোনেন অথবা হেডফোনে শোনেন, আমার কাছে মনে হয় আপনারা বেশি আনন্দ পাবেন। কারণ লাউড স্পিকারে শুনলে অনেক সময় সাউন্ড প্রপারলি আসে না। তো ঘটনা শুরু করবার আগে আবার বলছি যে ভুতুরে পরিবেশ কিন্তু পুরো বিশ্ব জুড়ে, শুধুমাত্র রাস্তায় না, এমনও অবস্থা আছে যে আপনারা জানেন ইটালিতে লাশ নেওয়ার পর্যন্ত লোক নেই। লাশ বাসায় পচে যাচ্ছে, গলে যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে। এগুলো কি ভুতুরে না? কত মানুষ বাসার মধ্যে বন্দি অবস্থায় আছে, এক রুমে এক মানুষ। আমি আপনাদেরকে বলি, আমার ওয়ান অফ মাই রিলেটিভ থাকে হচ্ছে ইটালিতে। তিনি বলেছেন তাদের বাসার পাশে এমন অবস্থা, সবার কাছে হাসপাতালের লোকজন অথবা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন আসতে পারে না। তাদের এক রুমে হাজব্যান্ড, আরেক রুমে ওয়াইফ কোভিড-19 অ্যাফেক্টেড। হাজব্যান্ড তার ওয়াইফের কাছে যেতে পারে নাই, ওয়াইফ ঘরের মধ্যেই পচে গলে অবস্থায় মারা গেছে। মারা যাওয়ার পরে পচে গলে গেছে, কিন্তু সেই পর্যন্ত হাজব্যান্ড সেই রুমটাতে পর্যন্ত যেতে পারে নাই। সেই হাজব্যান্ড ওয়াইফ দুজনই বয়স্ক, কারণ ইটালিতে একটা প্রজন্মই আছে, বয়স্ক প্রজন্ম, এবং বয়স্করা বেশি এফেক্টেড হচ্ছে, এটা আমরা সবাই জানি। ইয়াংরাও হচ্ছে, কিন্তু আমি যে ঘটনাটা বললাম এটা আমার রিলেটিভের বাসার একদম কাছেই। তিনি বলেছেন যে হাজব্যান্ড যাতে এফেক্টেড না হয় ওয়াইফের রুমে যাওয়া বন্ধ করে দিয়েছে। ওয়াইফ মারা গেছে, ওয়াইফের রুমে যাওয়া পর্যন্ত যেতে পর্যন্ত পারছে না। কতটা হৃদয় বিদারক! আপনি আপনার আপনজনের লাশ পর্যন্ত ধরতে পারছেন না, আপনজনের লাশকে ধরে কবর দিতে পারছেন না। এটার থেকে বড় কষ্টের কিছু আর হতে পারে না। যাকে আমরা ঘটনায় যাই। আমাদেরকে আজকে যে ঘটনা পাঠিয়েছেন তার নাম নাসফাত হোসাইন। তিনি আমাকে ইমেইলে পাঠিয়েছেন যে তার হোস্টেলের একটি ঘটনা। আমি ঘটনাটা সিলেক্ট করেছি এবং তাকে মেসেজ পাঠিয়েছি যে তার ঘটনাটা আমি সিলেক্ট করলাম। তো ঘটনাটা হচ্ছে উনি হলো ঢাকার ছেলে এবং উনি যখন খুলনা বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ছিলেন তখনকার ঘটনা। এবং ঘটনাটা ঘটে তার 3 বন্ধু সহ ব্যাচমেট নিয়ে খুলনার নিরালা আবাসিক এলাকায় একটা 4th তলা বাড়ির একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা অবস্থায়। তো উনি যে ঘটনাটা শেয়ার করবে তার সাক্ষী ছিলেন তারা 4 জনই।
এবং ঘটনাটা ঘটে তাঁরই রুমে, এবং কেউই ঘটনা শেয়ার করবার পক্ষে ছিল না। কিন্তু তারা যেটা অনুভব করেছে যে ওই মোটামুটি এই ক্যাম্পাসে যেটা মোটামুটি অনেকেরই জানা। তো ঘটনায় যাই, তখন তারা দ্বিতীয় বর্ষে উঠেছিল এবং ঘটনাটা ঘটে তার রুমে। রুমটা প্রথমে ছিল তাদের এক সিনিয়র বড় ভাইয়ের। ওই ফ্ল্যাটে বরাবরই ব্যাচেলারই থেকেছে এবং তার গ্র্যাজুয়েশন শেষ করে তার রুম নিয়ে, মানে তার জিনিসপত্র নিয়ে ওই ফ্ল্যাটে তারা উঠে পড়ে। আর তার সাথে পাশাপাশি তার সাথে তার আরও বাকি 3 জন বন্ধু তার সাথে ওঠে। তারা 4 জন আলাদা একটা রুমে থাকলেও তার রুমটি সবচেয়ে বড় হওয়াতে সবাই ওই রুমে আড্ডা দেয়। মুভি দেখা, গানের রিহার্সাল করা সবই করতো এই নাসফাত ভাইয়ের রুমে। সেদিন রাতেও তারা মুভি দেখছিল। রুমের বিবরণটা দিয়ে ভালো হয়, যেমন তার রুমটা অন্য রুম থেকে অনেকাংশ বড়, সাথে একটা এল শেপড বারান্দাও আছে যেটা পুরো রুমকে ঘিরে রয়েছে। যে পাশে তার খাট, সাথেই আছে একটা জানালা, জানালার সাথে বারান্দা, আর বারান্দার সাথেই পাশের বাসার 3 তলা ছাদ, যেই ছাদে কেউ উঠে না বললেই চলে, যেটা বারান্দা থেকে 2 থেকে 3 ফিট দূরে। সো সেদিন তারা মুভি দেখছিল। তিনি তার বন্ধু তাহসিন ছিল খাটে হেলান দিয়ে, আর বন্ধু ফারহান আর আবদুল্লাহ ছিল নিচের ফ্লোরিংয়ে। মুভি দেখার জন্য সেট আপ রেডি করা। বলে রাখা ভালো, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভীতু প্রকৃতির ছিল তাহসিন নামের যে ভাইটি। সাধারণত প্যারানর্মাল ব্যাপার, ঘটনা, আলাপ আলোচনা একটু এড়িয়েই চলেন তিনি, আর মুভি চলাকালীন শেষ বরাবরই ঘুমিয়ে যায়। তো এটা নিয়ে তারা খুব বেশি মজা করতো তার সাথে। আর মুভি দেখতে চাইলে ওনাকে সবসময় এই নাসফাত পায়ের পাশে বসানো হতো, যাকে ওরা আরও ইজিলি বিরক্ত করতে পারত। সেদিনও তাহসিন ছিল তার পাশেই, আর নাসফাত ভাই ছিল দেয়ালে আর জানালা মিলিয়ে দিয়ে হেলানবি বসে মুভি দেখছিল। থাই গ্লাসের জানালাটি তখন খোলা, বাইরে আকাশে চাঁদ দেখা যাচ্ছিল। তখন তাহসিনকে ভয় দেখানোর জন্য সবাই ভুতুরে শব্দ করছে, পা দিয়ে খোঁচা দিচ্ছে। তাহসিন একটু নড়ে হেলান দিয়ে শুলো। এখন তাহসিন নাসফাত ভাইয়ের সামনে শুয়ে আছে। তিনি পেছন থেকে তখনও দেয়াল আর জানালে হেলান দেওয়া। কিছুক্ষণ পর লক্ষ্য করল তার পায়ে কে একজন হাত দিয়ে ধরল। তিনি তাহসিনকে বকাঝকা শুরু করলো, বললো, আমার প্র্যাঙ্ক আমার সাথে না করে অন্য কারোর সাথে কর। বলতে বলতেই তাহসিনের দিকে তাকালো। তাহসিন তখন ঘুম। তখনও পায়ের মধ্যে একটা স্পষ্ট অনুভূতি তিনি ফিল করতে লাগলেন, খুব বড়সড় একটা হাত। তিনি আবারও তাহসিনের দিকে তাকিয়ে ভয়ে লাফ দিয়ে খাট থেকে উঠে বসলেন। তাহসিন তো তার সামনে, ওর হাত দুটো সামনে, তার পায়ে হাত যে ছিল এটি কার? তার হঠাৎ লাফ দিয়ে থেকে ফ্লোরিং থেকে তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে উঠে ফেলো সবাই। আবদুল্লাহ মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে অনেক আগেই। আবদুল্লাহর ঘুম ভাঙল না তার চিৎকারে। তারা তাড়াতাড়ি জানালার বারান্দার দরজা লক করলো, জানালার পর্দা লাগিয়ে দিল। তখনই শুরু হলো জানালা আর বারান্দার দরজায় নক করার অসহনীয় শব্দ। হঠাৎ জানালার নক বন্ধ হয়ে গেল, বারান্দার দরজা জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু হলো, যেটা লিটারেলি অসম্ভব। তখনই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। বারান্দার দরজার ছিটকানি ভেঙে খুলে গেল বারান্দার দরজা। তিনি, ফারহান আর তাহসিন তাড়াতাড়ি রুম থেকে দৌড়ে বেরিয়ে বাসার দরজা খুলে সরাসরি নিচে চলে গেল রাস্তায়। রাত তখন 3:17। তার এখনও স্পষ্ট মনে আছে সময়টা। নিচ থেকে আবদুল্লাহকে বারবার ফোন দিচ্ছি, কিন্তু আবদুল্লাহ ফোন ধরছে না। সাহস সঞ্চয় করে উঠে গেল তার উপরে। আবদুল্লাহকে ঘুম থেকে জাগানো হলো। এত শব্দের মধ্যেও তার ঘুম ভাঙেনি। তারপর বাকি রাত বাইরে কাটিয়ে তারা ফজরের আজানের পর বাসায় ঢুকে। তারপর 2 দিন তারা ওই রুমেই যায়নি। তারপর আবদুল্লাহ সিজোফ্রেনিয়া ধরা পড়ে। মাঝে মধ্যে ওকে বাসায় না পেলে শেষ রাতে পানির ছাদের ট্যাঙ্কের উপরে চোখ বন্ধ করে বসে থাকতে অবস্থায় পাওয়া যেত। তারপর ওকে অনেক বুঝিয়ে বাসায় নেওয়া লাগতো। তো সত্যি বলতে তিনি প্যারানর্মাল ঘটার সব পর্যন্ত সবই স্বাভাবিক লাগে, হাসি ঠাট্টা করে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু বিশ্বাস করানো যায় না। এরপর থেকে তাকে অনেকেই বলেছেন রুমটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ততদিনে সবই সয়ে গেছে। আয়তুল কুরসি পরে ঘুমালে এই রুমটি অন্য 10টি রুমের মতোই, কিন্তু কোনোদিন মনে না থাকলে পড়ার কথা। তখন মনে হয় রুমের ভিতরে কার্যকলাপ, এই বাইরে থেকে কয়েকজনের চোখ। কিন্তু জানালার পাশটি এখনও অভিশপ্ত কর্নার হিসেবেই অনেকেই হাসি ঠাট্টা করে। এরপর তারা অনেক কিছু রুমে ফিল করেছে,
সেগুলি আর তেমন আমলে নেয় না। তৃতীয় বর্ষে ওঠার শেষের দিকে ঘটনা ঘটার 1 বছর পরে সবাই বাসাটি ছেড়ে দেয় এবং ক্যাম্পাসের পাশেই বাসা নেয়। সেই বাসার বাড়িওয়ালার সাথে তার খুব ভালো সম্পর্ক থাকায় ওনার কাছ থেকে পরবর্তী সময়ে যে উনি শোনে যে বাসাটি এখনও অবধি ভাড়া হয়নি এবং কোনো ফ্যামিলি সেই ফ্ল্যাটটিতে কোনো কারণে ভাড়া নিতে চায় না। আমার কাছে ঘটনাটাই পছন্দ হয়েছিল যে ঘটনাটা পুরো একটা হোস্টেল রিলেটেড, কারণ আমার নিজেরও একটা ঘটনা হোস্টেল রিলেটেড আছে, যদিও আমি ওই মুহূর্তে হোস্টেলে ছিলাম না, কিন্তু আমি যেদিন ছিলাম সেদিনই হোস্টেলে ঘটনাটি ঘটে। এটি আমারই ডেন্টাল কলেজের হোস্টেলের ঘটনা বলছিলাম। তো যাকে আমার প্রথম ঘটনাটি এটাই ছিল এবং নাসরাত ভাইকে অনেক ধন্যবাদ। আমরা চাই যে আপনারা যারা ঘটনা মেল করছেন তারা ভয়েস ক্লিপ দিয়েও পাঠান, তাহলে আমরা আপনাদের মুখ থেকে ঘটনা আরও শুনি। আমার মুখ থেকে অনেকেই ঘটনা শুনছে বা শুনেছে বা শুনবে, আর আপনাদের কাছ থেকে শুনলে আমার কাছে বেশি ভালো লাগবে। তো আমি আমার প্রথম ঘটনা শেষের পরে আমাদের সামির ভাইয়ের কাছে যাচ্ছি তার প্রথম স্টোরি শোনার জন্য। সাথেই থাকুন সবাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছিলাম। আলিফ ভাইয়ের ইনভাইটেশনে আজকেও আবার উপস্থিত হলাম আপনাদের সামনে কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তো আজকে প্রথমে যে ঘটনাটা আমি বলবো সেটা কলকাতার কোনো এক কলেজের হোস্টেলে একটা ঘটে যাওয়া ঘটনা। তো আমার কলেজ লাইফে আমাকে এক সিনিয়র ভাইয়া বাসায় পড়াতেন, ওই ভাইয়ের নাম ছিল মামুন ভাই। তো মামুন ভাই উনি একটা সময় মাস্টার্স করার জন্য ইন্ডিয়ার ব্যাঙ্গালুরুতে পড়ালেখা করতেন। তো উনি যেইখানে পড়ালেখা করতেন সেখানে ওনার এক ফ্রেন্ড ছিল, এই ফ্রেন্ডের নাম ছিল রাজু। তো মূলত রাজু ভাইয়ের সাথে ঘটনাটা ঘটেছিল। রাজু ভাই কলকাতার ছিলেন তিনি, আর মামুন ভাই তো বাংলাদেশি ছিলেন। তো ওই দুজন বাঙালি ওনারা থাকার কারণে ওনাদের মধ্যে খুব একটা মিল ছিল এবং ওনারা খুব ঘনিষ্ঠ ছিলেন। তো কোনো এক সময় রাজু ভাই মামুন ভাইকে ঘটনাটা বলে। তো রাজু ভাই কলকাতায় যেই হোস্টেলে থাকতেন, মানে যেখানে কলেজে উনি পড়ালেখা করতেন, সেটা ছিল কলকাতা শহর থেকে একটু সাইডে, এবং ওনার যে হোস্টেলটা ছিল কলেজের পাশেই ছিল। হোস্টেলে ছিল 2টা বিল্ডিং, একটা ছিল জুনিয়রদের আর একটা ছিল সিনিয়রদের। তো কলেজটা খুব একটা পুরাতন ছিল না, বলা যায় এটা নাকি 5-6 বছর হয়েছিল যে চালু হয়েছে। তো সিনিয়র বিল্ডিংয়ে ওইরকম 10-15 জনের বেশি থাকতো না। আর সিনিয়র বিল্ডিংটা নাকি ছিল একতলায় স্টুডেন্টরা থাকতো, দোতলায় অল্প কিছু স্টুডেন্ট থাকতো, আর আর জুনিয়রদের বিল্ডিংটায় অনেক স্টুডেন্ট ছিল। তো সেই রাজু ভাই মূলত প্রথমে গিয়ে জুনিয়রদের বিল্ডিংয়ে উঠেন। তো ওখানে সিনিয়র বিল্ডিংয়ে কিছু স্টুডেন্ট ছিল, তারা প্রায় সময় জুনিয়রদেরকে র্যাক দিত এবং ওদের হলে নিয়ে গিয়ে এরকম সিনিয়রদের হলে নিয়ে গিয়ে র্যাক দিত। তো রাজু ভাইকে একদিন যখন র্যাক দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তো ঘটনার চক্রে দেখা যায় যে রাজু ভাইয়ের এলাকারই পরিচিত বড় ভাইয়েরা, তো ওনার সাথে খুব একটা র্যাগিং করে না। তো রাজু ভাইয়ের সাথে ওই সিনিয়র ভাইদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। তো ওই সিনিয়র ভাইরা বলে যে রাজু, তোমার যদি কখনো কোনো সমস্যা হয় বা পড়ালেখার না বুঝে থাকো বা কোনো এনিথিং, মানে কোনো সমস্যা হলে আমাদের হলে এসে বলবা, সমস্যা নাই। তো রাজু ভাই এরকম নাকি সিনিয়র দেশি হলে প্রায় আসা যাওয়া করতো, এবং ওনার যে পরিচিত যারা সিনিয়র ভাই ছিল ওনারা ম্যাক্সিমাম সময় দোতলায় থাকতেন, মানে সিনিয়র হোস্টেল বিল্ডিংয়ে দোতলায় থাকতেন। তো একবার রাজু ভাই ওই বিল্ডিংয়ে যায়, সিনিয়র বিল্ডিংয়ে যায়। তো এখন উনি রাতে, ওনারা একটা অকেশন ছিল সম্ভবত, সেখানে নাকি ওনারা রাত্রে অনেক রাত পর্যন্ত সজাগ থাকে। তো রাতে তাস খেলছিল ওনারা রাত্রে নাকি 12টার পরে। তখন হঠাৎ করে বিল্ডিংয়ে উপর থেকে আওয়াজ আসছে যে জোরে জোরে দরজা বাড়ি দিলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ আসছিল। তো তখন রাজু ভাই তো ওনার সিনিয়র ভাইদেরকে বলে যে ভাই এই আওয়াজটা কোত্থেকে আসছে, এত জোরে যে আওয়াজ কে করছে এখানে। তো সিনিয়র ভাই যারা ছিলেন তারা বলতেছে, দেখো এরকম আওয়াজ মাঝে মাঝে হয়, হয়তো ছাদের দরজাকে খোলা রাখছে, হয়তো এরকম হচ্ছে, আমরা তো এখানে ধরো কয়েক মাস হইলে বিল্ডিংয়ে আসছি, এরকম আওয়াজ নাকি এখানে প্রায়ই হয়, তো এত কিছু কানে দিও না। তো এরকম রাজু ভাই যখন প্রায় এরকম রাতে, যখন উনি প্রথমবার একবার তাস খেলার মজা পেয়ে গিয়েছিল, উনি নাকি প্রায় সময় এখানে রাতে ওনারা একটু আড্ডা দিত সিনিয়র ভাইদের সাথে এবং তাস টাস খেলতো। তো এরকম নাকি মাঝে মাঝে এরকম আওয়াজ শুনতো, এবং সেই সাথে ছাদে দৌড়াদৌড়ির আওয়াজ পেত, মানে সিনিয়রদের বিল্ডিংয়ের সেই ছাদে। তো সিনিয়র ভাই যারা ছিল ওরা দেখা যেত খুব একটা করজ না, ওরা বলতো যা এগুলো হইতেই পারে, পুরানো বিল্ডিং, এখানে হয়তো নতুন করে হোস্টেল করছে, পুরানো বিল্ডিংয়ের মধ্যে এরকম হইতেই পারে, বাদ দাও রাজু, আমরা খেলি, সমস্যা নেই, খেলা আসতে খেলতেছি, খেলি আসো। তো ঠিক এরকম পর্যায়ে একবার নাকি রাজু ভাইকে এরকম অকেশন একটা পার্টি হবে ওনাদের, ওইখানে সিনিয়ররা ডাকে রাত্রেবেলা। তো সেদিন
ওনারা সবাই ড্রিঙ্কস করে। তো রাজু ভাইকেও সাধে। তো রাজু ভাই এরকম খেতে আগ্রহ দেখায় না, বলে যে না আসলে আমি আপনার সিনিয়র, আপনার পার্টি করেন, সমস্যা নেই, আমি আছি, আপনাদের সাথে সমস্যা নেই। তো সেই রাতে ওনারা যারা ছিলেন ওনারা সবাই ড্রিঙ্কস করে রাত্রেবেলা এক রুমের মধ্যে দেখা যায় 4-5 জন শুয়ে পড়ে। আর বেশি রাত হয়ে যাওয়ার কারণে রাজু ভাই ওই হোস্টেলের সেই রুম সিনিয়রদের সাথে রুমেই থেকে যায় তিনি। তো রাজু ভাই নাকি মানে রাত 2টার দিকে ওনার নাকি প্রচণ্ড গরম লাগে, এবং উনি এতটাই গরম লাগে তখন নাকি উনি ভাবে যে বাইরে যে বাথরুম আছে সেখানে গিয়ে তিনি গোসলটা করে আসবে। তো উনি যথারীতি ওই সিনিয়র ভাইয়ের রুমের থেকে তাওয়ালটা নিয়ে উনি মানে রুমের বাইরে যে ওয়াশরুম আছে কর্নার, ওইখানে যাবে গোসল করবে। তো গোসল করতে যাওয়ার পর উনি বাথরুমে ঢোকার 2-1 মিনিট পর নাকি ওনার দরজাকে ধাক্কাচ্ছে। তো উনি জিজ্ঞেস করছে কে, কিন্তু কোনো জবাব দেয় না। আর রাজু ভাই নাকি তখন প্রায় শরীর পুরো ভিজা অবস্থায় ছিল। তো উনি ভাবে যে আচ্ছা গোসলটা করে নিই, তারপরে দরজাটা খুলবো। আর কয়েক মিনিট পরে নাকি এরকম বাথরুমের লাইট বন্ধ হয়ে যাচ্ছিল, এবং বন্ধ হয় আবার 10-15 সেকেন্ড পর আবার লাইটটা চলে। তো রাজু ভাই ভাবে হয়তো বাইরে এমন কেউ আছে যে ওয়াশরুমে যাবে, হয়তো এই জন্য এরকম কাজ করছে। তো রাজু ভাই একটু দ্রুত গোসলটা সেরে উনি দরজাটা খুললেই দেখে কেউ নাই, কিন্তু সামনে একটা কালো কালারের বিড়াল একটা বসা। এটা দেখার পর রাজু ভাই রাত্রে হঠাৎ করে এরকম ভয় পেয়ে যায় উনি, এবং উনি দ্রুত যখন একটু ওনার রুমের দিকে যাবে উনি দেখছে যে বিড়ালটা ওনার পিছ দৌড় দিচ্ছে। রাজু ভাই তাড়াতাড়ি নাকি ওই সিনিয়র ভাইয়ের রুমে ঢুকে যায়, এবং সেই রাতে ওনার নাকি খুব ভয় লাগে, এবং উনি রাত্রে সেই 2-4টার দিকে ওনার সেই গার্লফ্রেন্ডকে উনি ফোন দেয়, এবং সারা রাত নাকি ফোনে কথা বলে এই সময়টা পার করে। আর উনি যে ওনার সিনিয়র ভাইদেরকে বলবে এত রাত, এটাও পারছিল না, কারণ সবাই ওই রাতে ড্রিঙ্কস করেছিল, পার্টি করেছিল, সবাই ঘুমের মধ্যে আছে। উনি আর এরকম কাউকে জাগায় নাই। তো এরকম যখন সমস্যাটা হতো রাজু ভাই ওনার জুনিয়র এক ফ্রেন্ডকে বলে যে দোস্ত আমি এখানে যাওয়ার পর এরকম সমস্যা হয়, দেখছি আওয়াজ হয়, কালকে একটা কালো বিড়াল দেখছি, তো আপনার খুব ভয় লাগছে, কী করা যায়? তো জুনিয়র ফ্রেন্ডটা বলে দেখ ওরা তো খুব সিনিয়র, তুই যতটুকু পারিস কম যাস ওখানে, আর গেলেও দিনে দিনে যাস, রাতে যেতে এরকম দেখেছিস বা আওয়াজ পাস এরকম যাস না। তো রাজু ভাই এরকম সিনিয়রদের এখানে রাতে যাওয়াটা কমায় দেয়। তো কয়েক মাস পর রাজু ভাই যখন 4th সেমিস্টারে উঠে তখন ওনাদের ওই বিল্ডিংয়ে উঠতে হবে। তো ওনারা ব্যাচে যারা ছিল, আগের সিনিয়ররা তো চলে গিয়েছেই, তো ব্যাচে যারা ছিল এখন ম্যাক্সিমাম সবাই ওই সিনিয়র হোস্টেলের একতলার ফ্লোর মানে একতলা মানে গ্রাউন্ড ফ্লোরে যেই রুমগুলো ছিল ওনারা ওইখানে রুম পেয়েছিল। শুধু রাজু ভাই আর ওনার এক মুসলিম ফ্রেন্ড ছিল, ওনারা দোতলায় 2টা রুম পায়, আর ওরকম কোনো স্টুডেন্ট ছিলই না। তো ওনার সেই মুসলিম ফ্রেন্ডের নাম ছিল খান ভাই। তো রাজু ভাইয়ের এক রুম, খান ভাইয়ের এক রুম, আর দোতলায় ওনাদের ম্যাক্সিমাম, একতলায় ওনার ম্যাক্সিমাম ফ্রেন্ডরা ছিল, আর 3তলায় তো ছাদে। তো রাজু ভাই যখন ওই সিনিয়র বিল্ডিংয়ে যখন ওনারা হলো যখন ওই বিল্ডিং ওঠা শুরু করে, তো খান ভাইয়ের সাথে ওনার আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক হয়, এবং খান ভাইকে বলে যে বিল্ডিংটাতে একবার এরকম আমি অনেক আগে আসছিলাম, আওয়াজ হতো উল্টাপাল্টা, আমি কালো বিড়ালও দেখছিলাম, একটু আমার ভয় লাগছিল এখানে। তো খান ভাই আপনি যে যদি কখনো এরকম কিছু ফেস করেন বা দেখেন আমাকে জানাবেন, আর ব্যাপারটা আমার খুব ভয় লাগছিল। তো যেটাই হোক আমরা এরকম আমি হয়ে যদি দেখি আপনাকে জানাবো, আপনি যদি এরকম কোনো খারাপ কিছু দেখেন বা কোনো সিচুয়েশন ফেস করেন আমাকে জানাবেন। তো কয়েকদিন থাকার পর ঠিক সেম অবস্থা আগের মতোই, ছাদে দৌড়াদৌড়ির শব্দ রাত্রেবেলা, এবং জোরে জোরে কেউ দরজা বন্ধ করলে যেরকম আওয়াজ হতো এরকম আওয়াজ হচ্ছে। তো খান ভাইকেও পরের দিন মানে যেদিন ঘটনা ঘটাইতে তার পরের দিন রাজু ভাই বলে যে খান ভাই এরকম কি আপনি কোনো সমস্যা ফিল করছেন? খান ভাই বলে হ্যাঁ আমি তো রাতে এরকম শব্দ পাচ্ছিলাম যে দরজা কেউ জোরে জোরে বাড়ি দিচ্ছে। তো খান ভাই খুব সাহসী ছিলেন, উনি রাজু ভাইকে বলে এত ভয়ের কিছু নেই, যদি এরকম আরও ঘুরতে থাকে আমরা দরকার হলে কলেজের কর্তৃপক্ষ যারা আছে ওদেরকে জানাবো। তো এরকম প্রায় সময় যখন হতো তখন কয়েকদিন পর ওরা কলেজের কর্তৃপক্ষ বা সিকিউরিটি গার্ডকে এরকম জানায়। তো সিকিউরিটি গার্ড বা কর্তৃপক্ষ যারা ছিল ওনাকে বলে যে দেখো এরকম তো অনেকেই বলে, এখন রুম যেহেতু পাচ্ছি না দোতলায় একটু কষ্ট করে থাকো, একতলায় যদি কোনো রুম খালি হয় তোমরা এসে পেরো, আর যদি তাও না হয় দরকার হলে তোমরা একতলায় এসে আপাতত কোনো রুমে একটু অ্যাডজাস্ট করে থাকো, এখন কিছু করার নাই, আমরা তো এটা অনেকের কাছ থেকে শুনি কিন্তু কোনো লাভ তো হয় নাই। তো খান ভাই
উনি আসলে অন্যদের সাথে রুমে শেয়ার করে থাকার পছন্দ করতো না, সেই জন্য উনি একতলায় যেতে রাজি হয় নাই। আর উনি রাজু ভাইকে রিকোয়েস্ট করে, দেখো রাজু, আমি আসলে একতলায় যেতে চাচ্ছি না, এই কারণে আসলে আমি একা থাকতে খুব পছন্দ করি, তুমিও ভাই একটু কষ্ট করে দোতলায় থাকো, কোনো সমস্যা হবে না, আমি সাহস দিচ্ছি। আর আমরা এখানে কয়দিনই বা থাকবো, বেশি হলে সর্বোচ্চ 1 বছর, এই দেখতে দেখতে পার হয়ে যাবে। আর সবসময় তো এই ঘটনাগুলো ঘটে না, মাঝে মাঝে ঘটে। তো একদিন রাজু ভাই সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে উনি ছাদে যায় ওনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলবে। তো কথা বলার একটা মুহূর্তে যখন মানে অন্ধকার হবে হবে এমন একটা ভাব, হঠাৎ করে একটা কালো বিড়াল রাজু ভাইয়ের কাঁধের মধ্যে নাকি দৌড় দিয়ে এসেই মানে লাফটা দিয়ে সামনে এসে পড়ে আর কি। তখন রাজু ভাই হঠাৎ বিড়ালটাকে দেখে একটু চিৎকার দিয়ে ওঠে এবং উনি খেয়াল করে দেখে আগে মানে এর আগে যখন বাথরুমের সামনে যে কালো বিড়ালটা ছিল ঠিক সেম সে বিড়ালটা। এবং এটা দেখার পর উনি একটু পা দিয়ে একটা বাড়ি মারে যাতে বিড়ালটা চলে যায়, কিন্তু না, বিড়াল নাকি ওনার সামনে থেকে যায় না, ওটা স্থিরভাবে দাঁড়ায় থাকে। এবং রাজু ভাই নাকি যখন দেখছে এরকম সরছে না, তখন রাজু ভাই একটু ভয় পেয়ে যায় উনি, এবং উনি দ্রুত ওখান থেকে ছাদ থেকে নেমে যায় এবং ওনার গার্লফ্রেন্ডকে বলে, তখন পরে কথা বলবো, আমি একটু সমস্যা আছে, আমি তোমাকে পরে জানাবো। তখন রাজু ভাই খান ভাইকে বলে যে ভাই, পুরোটা ঘটনা খুলে বলে যে এর আগে সিনিয়রদের সাথে কি মিট করেছিল বা ওই ওয়াশরুমে থেকে বের হওয়ার বিড়ালটা দেখেছিল, ওটা আজ করে দেখা গেলো, সম্পূর্ণ ঘটনা আবার খুলে বলে। তখন খান ভাই বলে, দেখো রাজু, ভয়ের কিছুই নেই, বেশি ভয় লাগলে রাতে আমার রুমে এসে থাকো, কোনো সমস্যা নাই, আর ঘুমানোর সময় দরকার হলে তোমার রুমে গিয়ে থাকো, কোনো সমস্যা, তুমি আসো, এত ভয়ের কিছু নাই। তো এরকম একদিন সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা বলতে সন্ধ্যার পরে রাত্রে নাকি 8টা-9টার দিকে রাজু ভাই খান ভাই ওনারা এক রুমে, রাজু ভাই খান ভাইয়ের রুমে ওনারা একটু গ্রুপ স্টাডি করছিল, হঠাৎ করে দরজায় জানি কি করা নাড়ছে এবং খান ভাই জোরে জোরে বলতেছে কে কে, কিন্তু কোনো উত্তর নাই। তো খান ভাই রাজু ভাইকে বলে যে দরজাটা খুলি দেখি কি। রাজু ভাই বলে যে না খান ভাই, যেটা হয়েছে হয়েছে, দরজাটা খোলার দরকার নাই। খান ভাই বলে যে না দেখো রাজু, এখন তো নর্মালি 8টা-9টা বাজে, একটু পর আমরা ডিনার করতে নিচে যাবোই, দেখলে কি হয়েছে, এমনও তো হতে পারে যে নিচে থেকে কোনো স্টুডেন্ট এসে আমাদেরকে দুষ্টাইম করতেছে আমাদের সাথে। তখন খান ভাই দরজা খুলে দেখে একটা কালো বিড়াল ওনার দরজার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন রাজু ভাইকে ডেকে আনে যে দেখো রাজু, তুমি কি এরকম কালো বিড়াল দেখছিলা? রাজু ভাই বলে হ্যাঁ ভাই, এই কালো বিড়ালটাই সমস্যা করে। তখন খান ভাই কিছুটা একটু মৃদু হাসি দিয়ে নাকি উনি বলে যে আরে অনেক সময় বিড়ালরা একটু দুষ্টাইম করে হইতেই পারে, এগুলো এত টেনশনের কিছু নাই, আর দরজায় বাড়ি খাচ্ছ, হয়তো বিল্ডিংয়ের কেউ দরজা জোরে লাগায়, সেজন্য এই সমস্যাটা হচ্ছে। তো কয়েকদিনের মাথায় ওনাদের কোনো একটা ভ্যাকেশন হবে, ছুটি ছিল, লম্বা ছুটি। তো রাজু ভাই ওনার বাড়ি চলে যায়। তো বাড়ি চলে যাওয়ার পর উনি নাকি একদিন রাতে খুব একটা খারাপ স্বপ্ন দেখে এবং ওনাকে স্বপ্ন দেখানো এরকম যে কেউ একজন বলছে, হোস্টেল থেকে একজন ওনাকে ডাকছে যে তুই চলে গেলি, তুই আবার কবে আসবি। তো এরকম স্বপ্ন দেখার পর উনি নাকি ঘুমের মধ্যেই উল্টাপাল্টা কথা বলতেছিল এবং রাজু ভাইয়ের বাবা মা ওই ঘুমের মধ্যে ওনাকে জোরে ডেকে তোলে রাত্রেবেলায়। রাজু ভাই বলে কী হয়েছে? তখন রাজু ভাইয়ের মা বলতেছে, তুই এত জোরে জোরে চিৎকার করছিলি কেন, তোর জন্য তো আমাদের ঘুম ভেঙে গেল, আর তুই ঘুমের মধ্যে উল্টাপাল্টা সব কী বলতেছিলি? রাজু ভাই বলে যে মা, আমি তো কিছু বলতে পারবো না, আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। তখন রাজু ভাই ওনার মা এবং বাবাকে সম্পূর্ণ ঘটনা, হোস্টেলের যে ঘটনাগুলো খুলে বলে। তখন রাজু ভাইয়ের বাবা মা বলে ঠিক আছে, যেটা হওয়ার হয়েছে, আর তো বেশি দিন নাই, কয়েকদিন পড়বি, এসে পর, কোনো সমস্যা হবে না, তোর তো বন্ধুবান্ধব সব একসাথে থাকোসই, আর দরকার হলে তোদের হোস্টেলের যিনি দায়িত্বে আছেন তার সাথে দরকার আমি কি কথা বলবো। এটা রাজু ভাইয়ের বাবা বা মা ওনার সাথে কথা বলে আশ্বস্ত দেয়। তারপর রাজু ভাই যথারীতি আবার উনি হোস্টেলে এসে পড়ে। তো হোস্টেলে আসার পরে উনি প্রথম দিনই খান ভাইয়ের সাথে পাশের রুমে দেখা করতে যান এবং খান ভাইকে দেখতেছে যে খান ভাই দেয়ালের মধ্যে কোনো একটা আরবি লেখা উনি মানে টাঙাচ্ছে, একটা কাগজে আরবি লেখা টাঙাচ্ছে। তো খান ভাইকে বলে যে খান ভাই, এটা আপনি কী টাঙাচ্ছেন? তো খান ভাই বলছে রাজু ভাইকে, দেখো রাজু, আমি বাড়ি যাওয়ার পর এক মৌলভীকে তোমার এই সমস্যাটার কথা খুলে বলছিলাম, মানে জাস্ট কথার কথা খুলে বলছিলাম। তো ওই মৌলভী যেটা বললো যে সম্ভবত জিন যদি কখনো আসর করে বা কোনো ডিস্টার্ব করে, তখন নাকি তারা কালো কালারের বিড়ালের রূপ নিয়ে আসে এবং
আমি ওই হুজুরের সাথে বা মৌলবীর সাথে যে কথাগুলো হয়েছিল আমাদের সবগুলা কথায় মিল পাই যেটা আমাদের এখানে ঘটছিল। এবং এই জন্যই ভাবলাম যে রুমের মধ্যে এটা লাগাই রাখি। আর তুমিও যদি পারো, আমাদের ধর্মে তো মৌলবীরা ধরো এরকম ঝাড়ফুঁক দেয় অথবা এরকম আরবি লেখা লিখে দিলে অনেক সময় আমরা সেফ থাকি। তুমি যদি তোমাদের ধর্মে যদি এরকম কোনো কিছু নিয়ম থাকে এটা তুমি করতে পারো। রাজু ভাই বলে যে ভাই আর থাকবো এবার কয়দিন, বাদ দেন, এগুলো নিয়ে কথা না বলি। তো তারপর থেকেই ওনাদের ঠিক সেম, মানে এখন খান ভাইয়ের রুমে কোনো সমস্যা হতো না, কিন্তু রাজুর রুমে দেখা যেত রাজু ভাইয়ের রুমে নাকি প্রায় রাতে কেউ নক করতো এবং খুব লাফালাফির আওয়াজ আসতো উপর থেকে। তো এটা যখন রেগুলার হচ্ছিল তখন রাজু ভাইয়ের মাকে রাজু ভাই আবার ফোন দিয়ে জানায় এবং রাজু ভাইয়ের মা বাবা হোস্টেলে আসে, দেখে এবং দেখে যে ওনার ছেলে অনেকটা অসুস্থ হয়ে পড়ছিল এরকম একটা সমস্যার কারণে। তো তখন কলেজ কর্তৃপক্ষ থেকে ওনারা পারমিশন নেয় যে ঠিক আছে রাজু এখন বাসাতেই থাকবে আর পরীক্ষার সময় সে পরীক্ষা দিয়ে যাবে। তারপর নাকি রাজু ভাইকে বাসায় নিয়ে যাওয়া হয় এবং ওনার মা কোনো একভাবে কোথা থেকে একটা তাবিজ হোক বা কিছু একটা হোক এটা নাকি ওনার গলায় ঝুলায় দেয় রাজু ভাইকে, এবং তারপর থেকে ওনার কোনো সমস্যা হয় না। কিন্তু এই সমস্যা বন্ধ হয়ে যাওয়ার পর রাজু ভাই যখন কলেজে পরীক্ষা দেওয়া একবারে শেষ করে ফেলে, তো উনি এই কলেজ লাইফ মানে ওনার যে কলেজ লাইফটা যখন শেষ হয়ে গেল, উনি যখন বাসায় আবার স্থায়ীভাবে থাকা শুরু করলেন, তখন উনি মনে করলো যে তাবিজের কী দরকার, আমার তো ভার্সিটি লাইফ কলেজ লাইফ এখানে শেষ সব, এখন আর এগুলো থাকলে কোনো সমস্যা, এখন আর কেউ আমার সমস্যা করবে না। তো রাজু ভাই এক সময় নিজের থেকেই তাবিজটা ফালায় দেয়। যেদিন উনি তাবিজটা ফালায় দেয় সেদিন নাকি রাতে উনি একটা স্বপ্ন দেখে, ওনাকে কেউ একজন বলে যে তুই তো একবারে চলেই গেলি, কিন্তু তোর জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটবে, তুই একটু সাবধানে থাকিস। ঠিক তার 2-1 দিন পরে রাজু ভাইয়ের বাবা কোনো একটা কাজে কলকাতা থেকে কোনো এক জায়গায় ওনারা গাড়িতে করে যাবে, তখন নাকি ওনাদের একটা রোড অ্যাক্সিডেন্ট হয় এবং রাজু ভাইয়ের আব্বা এমনভাবে আহত হন যে উনি পায়ে খুবই বাজেভাবে একটা আঘাত পান এবং উনি সম্পূর্ণ হাঁটা চলানোর বন্ধ হয়ে যায় এবং রাজু ভাইও বেশ আঘাত পান। এবং তারপরে উনি ওনার মাকে এসে আবার ঘটনাটা খুলবে যে মা দেখো আমি এই কাজগুলো করছি, এই জন্য আজকে হয়তো বাবারই অবস্থা। তারপর রাজু ভাইয়ের মা ওনার বাবা ওনাদেরকে কবিরাজ দেখান এবং ওইখানকার স্থানীয় কোন কবিরাজ দেখানোর পর কবিরাজ বলে যে আসলে হয়েছে কি, ওকে যে কালো বিড়ালটা ও দেখতো কলেজে এবং নিশ্চয়ই এটা ওর গায়ে একবার লেগেছিল বা কোনোভাবে ধাক্কা লেগেছিল। তখন রাজু ভাই বলে যে হ্যাঁ আমি কোনো এক সময় ছাদে সন্ধ্যার সময় হাঁটছিলাম, তখন কালো বিড়ালটা আমাকে এরকম একটা লাফ দিয়ে পড়েছিল। তখন কবিরাজ বলে হ্যাঁ তখনই সেটা আপনার গায়ে লেগেছিল এবং এটা খারাপ জিন তখন আপনার গায়ে এসে ভর করে এবং এটা ছুটানো খুব কষ্ট। তারপরে বলে যে আপনাকে একটা এরকম একটা ওনাদের ধর্মের অনুযায়ী একটা তাবিজ দেয়, বলে যে এটা আপনি সবসময় গলায় বেঁধে রাখবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। এবং ওনার যে ঘরে রাজু ভাই থাকে ওই ঘরে ওনার একটা কিছু একটা দিয়ে দেয় সম্ভবত, মানে লেখা, মানে ওনাদের ধর্মের কোনো কিছু একটা লেখা নাকি দিয়ে দেয়, বলে যেটা সবসময় ঘরে টাঙায় রাখবেন এবং যেখানেই যাবেন এটা সবসময় টাঙায় রাখবেন, দেখবেন আপনার কোনো সমস্যা হবে না। তারপর থেকে রাজু ভাইয়ের সাথে আর কোনো সমস্যা কখনোই নাকি ঘটে না। কিন্তু ওনার যে বড় দুর্ঘটনাটা ঘটে যে ওনার আব্বা এরকম এমন অবস্থা হয় যে উনি আর কর্মক্ষেত্রে যেতে পারেন না এবং এটা ওনার পাটা সম্পূর্ণ নাকি মানে আঘাতের কারণে সম্পূর্ণ পাটা নাকি ওনার নষ্ট হয়ে যায়, মানে ফালাই দেওয়া লাগবে না একটা পরিস্থিতির শিকার হয়, বা অনেক সময় যেটা বলা যায় পঙ্গু হয়ে যায় এরকম সিচুয়েশন হয়। তো এটাই নাকি ঘটে এবং রাজু ভাই এটাই আমার সেই সিনিয়র ভাই বা স্যার যিনি ছিলেন মামুন ভাইকে এটা বলে। এবং আমি যে ভৌতিকতায় আসি এটা আমি মামুন ভাইকে বলেছিলাম, তো উনি আমাকে তখন এই ঘটনাটা শেয়ার করে এবং আজকে আপনাদের কাছে এটা আমি উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। আর সামনে আসছি আরও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে সামনে আবার আসি। ধন্যবাদ। শুনছেন সবসময় ভৌতিকতা। সামির আনসারি ভাইকে অনেক ধন্যবাদ তার প্রথম ঘটনার জন্য। আমি আমার দ্বিতীয় ঘটনা শুরু করবার আগে বলছি এই ঘটনাটা অনেক বিশাল এবং অনেক বড়, অনেক লম্বা, তাই আমি এটাকে একটু শর্টকাটলি বলবার চেষ্টা করছি, কারণ এটা যদি আমি শর্টকাটলি না বলি তাহলে এইটা শেষ হবার না আর কি।
তো আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন তার নামটা তিনি গোপন রাখতে বলেছেন। আমরা তার নাম গোপন রাখার স্বার্থে তাকে আমরা সাইদ নামে অভিহিত করছি, এবং আমি বলছি তার নাম সাইদ হোসেন, এবং তিনি নাটোর জেলার দীঘাপতিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। এবং ঘটনাটা ওনার আপন বোনের সাথে ঘটা। তাদের কথা মতো যে ওর জন্মটাই হয়েছে রহস্যের মধ্যে। জন্মের পর যখন 3-4 বছর ছিল তখন তাদের বাড়িতে এলাকার মধ্যে একটা ভিক্ষুক আসে। তাদের বাসার ভিক্ষুকটা সন্ন্যাসীর মতো দেখতে, এবং তাকে তার ছোট বোনকে, সাইদ ভাইয়ের ছোট বোনকে দেখার পর ওই সন্ন্যাসীরা বলে যে তোদের যতদিন পর্যন্ত ও তোদের বাসা থাকবে ততদিন পর্যন্ত তোদের কোনো সুখ থাকবে না, যখন ও চলে যাবে তখন হয়তো সুখটা ফেরত আসতে পারে। এবং এই কথাটা বলে তিনি চলে যায় এবং কোনো ভিক্ষা নেয় না। একটা পর্যায়ে তার বাবা মা খুব অবাক হয়ে যায়, চিন্তা পড়ে যায় আসলে এই কাহিনী কি। তো ওই ঘটনার কিছু দিনের মধ্যেই দেখা যায় যে তার বাবার চাকরি চলে যায় এবং সেখানে বাড়িটা তাদের বিক্রি করে দিতে হয় এবং ধার দেনার কারণে। তো তার বাবা ছিল গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা, এবং তারা একটা পর্যায়ে ওই এলাকার একই জায়গায় তারা শিফট করে। তো ঘটনা ঘটে হচ্ছে যখন তার বোন ক্লাস 2তে পড়ে, তখন একবার পজেসড হয়েছিল, এবং তাদের এলাকার হুজুরকে দেখিয়ে তারা জিনিসটাকে নর্মাল করে। কিন্তু এরপরে এটার ভয়াবহতা রূপ নেয় যখন তার বোন ক্লাস 3 থেকে 4-এ ওঠে। তো 3তে পড়া অবস্থায় তাদের এক ছেলে তাকে পেছন দিক দিয়ে একটা স্কেল দিয়ে বাড়ি দেয়, এবং সাথে সাথে ওই ছেলেটার গলা ওনার বোন মানে সাইদ ভাইয়ের বোন চেপে ধরে, এবং চেপে ধরার পরে ওকে দেয়ালে ধরে উপরে তুলে ফেলে। এত শক্তি কীভাবে পেলো, এরকম খারাপ অবস্থা কীভাবে হলো? তো তার বোনকে ওই স্কুল কমিটি তাদের কাছে আটকে রাখে, এবং আটকে রাখার পরই ঘটনা শুরু হয়। তো তার মানে সাইদ ভাইয়ের মা স্কুলে যাওয়ার পরে দেখে যে তার বোনকে আটকে রেখেছে, এবং কন্ডিশন এমন যে আশেপাশের লোকজন সবাই দেখতে এসছে, মেলা বসেছে এরকম। তো তার মার সাথে মানে সাইদ ভাইয়ের মার সাথে সাইদ ভাইয়ের বোনের কোনো ধরনের নর্মাল কনভারসেশন ছিল না, ওই চিৎকার চেঁচামেচির কনভারসেশন। তো তার মা একটা সময় প্রশ্ন করে, যেহেতু তার বোন আগে একবার পজেসড হয়েছিল, জিজ্ঞেস করেছিল তুমি কোথা থেকে এসছো। উনি বলে যে আমি তোর মেয়ের কাছে আসছি, যেই তোর মেয়েকে মারবে আমি তাকে কষ্ট দিবে তাকে আমি শেষ করে দিব। তো তার মা জিজ্ঞেস করতে তুমি কোথা থেকে আসছো? বলে যে আমি এই স্কুলের পিছনের আমবাগানে থাকি। তো ঘটনা হচ্ছে যে স্কুলের আকৃতি ছিল এল সাইজের, এবং আমবাগানের সাথে ছিল একটা মন্দির, এবং বিরাট বট গাছও পাশে একটা ছিল। পরে তার বোনের মধ্যে থেকেই ওই পজেসড জিনটা, মানে ওই জিনটা বলতেছিল যে আমাকে তার বোনই বলে সামনাসামনি বলে যে আমার সামনে বস, মানে তার বোন বলছে তার মাকে। তো তার মা সামনে বসে, এবং তার হাতের মধ্যে থেকে হঠাৎ করে পাটের আঁশ টাইপের সাদা কিছু অংশ তার মার হাতের মধ্যে দেয়, বলে যে এই জিনিসটা তাবিজের মধ্যে করে নিয়ে তোর মেয়ের গলায় বেঁধে দিবি, তাহলে ওর ভালো হবে, ওর কোনো সমস্যা হবে না। এটা বলার সাথে সাথে তার বোনটা ওই দিন মেঝেতে পড়ে যায়, এবং সবার সামনে। এরপর একটা হুজুর দেখানো হয়। তো নর্মালি ছিল সব কিছু, এবং তার বোন ছিল তো খুবই সুন্দরী। তো ক্লাস 8-9-এ পড়া অবস্থায় তাদের পাশের এলাকার খুব পরিচিত এক ছোটো ভাই তার বন্ধু মানে সাইদ ভাইকে একটা প্রস্তাব দেয় যে তার বোনকে তিনি বিয়ে করতে চায়, এবং ওই ছেলেটা ছিল ধার্মিক পরিবারে এবং খুবই সৎ, এবং সাইদ ভাই নিজেরও পছন্দ ছিল সেটা। তো এবং বোনকেই বললে তো বোনও বলেছে তার কোনো সমস্যা নাই, এবং ছেলেটাকে বাসায় ডাকার পরে বাসা সবাই পছন্দ করে। কিন্তু হঠাৎ করে একটা ছেলের সম্বন্ধ আসে বাসায়, এবং সেটা মাস্টার্স পাস এবং একটা স্কুলের টিচার। আর যেহেতু যৌতুক নেবে না বলে তাদের পরিবারের কন্ডিশনটা খারাপ থাকার কারণে সিদ্ধান্ত হয় যে ঠিক আছে বিয়ে দেওয়া হোক। তো যদিও তার ভাই মানে সাইদ ভাইয়ের মত ছিল না এবং কিছু করারও নাই, এবং বোনকে জিজ্ঞেস করার পর বোন বলেছে ঠিক আছে তোমরা যেটা ভালো মনে করো। তো এরপর থেকে কাহিনী হচ্ছে যে সব কিছু প্রিপারেশন হয়, এবং প্রিপারেশন নিয়ে ফেলে বিয়ে দেওয়ার জন্য, এবং একটা পর্যায়ে চিন্তা হয় যে রাতের বেলা চুপ করে বিয়েটা হয়ে যাক, কারণ যদি আশেপাশের লোকজন জানে জিনিসটা খারাপ হবে। এবং যখন কাজী সাহেব মানে বিয়ে পড়া ছিল তখন তার বোনের মনের মুখটা মলিন হয়ে যায়, হঠাৎ করে তার বোনটা ঘুমটাটা টান দিয়ে ফেলে দিয়ে বলেই তার দৌড়ে যে তার মার রুমে যা কান্না করতে শুরু করে। তো বলছে যে মা আমাকে বিয়ে দিও না, আমি কেমন জানি ওই লোকটার মুখটা শয়তানের মতো লাগছে, শুকরের মতো লাগছে, আমি বিয়ে করব না। তো বাড়ির সবাই মিলে বোঝায়, কিন্তু কিছুতেই ও বুঝতে রাজি হয় না, কারণ বোঝানোর কারণ হইতেছে যে ওই মেয়েটার বয়স 18 নিচে। তো অনেকেই মনে করছিল যে এটা কিন্তু একটা গ্রাম সাইডের ঘটনা, তো যেহেতু মনে করছিল যে আসলে বয়স কম এই জন্য এরকম করছে হয়তো বা। তো একটা পর্যায়ে মেয়ের মানে বরপক্ষদের কানে পৌঁছে যায় যে মেয়ে নাকি কবুল বলেছে। তো একটা সময় সব কিছু শেষ করার পরে
তো জামাইয়ের রুমে তাকে মেয়েটাকে রেখে আসার পর 10 থেকে 15 মিনিট পর তার মা দরজা ভেঙে মেয়েটা ঢুকে যায়, জড়িয়ে ধরে মেনে তার সাইদ ভাইয়ের বোন জড়িয়ে ধরে তার মায়ের পা ধরে বলছে যে মা আমাকে তোমরা তোমাদের ঘরে থাকতে দাও, আমাকে যেতে বলো না প্লিজ, আমাকে কোনো একটা কোনায় জায়গা দাও, তারপরে আমি ওই লোকের সাথে থাকবো না। তো পরবর্তী সময়ে নর্মাল করা হয় অবস্থা, এবং পীর সাহেব এলাকার একটা পীর সাহেব ছিল, এবং তার কাছে দোয়া নিতে গেলে বোঝা যায় তার বোনকে কমপ্লিটলি একটা জিনে ধরেছে, এবং ওই লোকটা মানে ওই পীর সাহেবটা তার বোনকে একটা তাবিজ ঝুলিয়ে দেয়। তো ওই পীর সাহেবের সীমানা পার হতেই তার বোনের তাবিজ দেখে গলায় নাই। তার মা মানে বকাবকি করতে, তুমি কী করলা, তাবিজটা ফেলাই দিছো, ফাইজলামি নাকি। তো তা আবার ওই বাড়িতে আবার যায় এবং পীর সাহেবের কাছ থেকে আরেকটা তাবিজ নেয়, এবং ওই তাবিজটা অর্ধেক রাস্তা আসার পর দেখে যে মানে যেভাবে ওই কালো কাইতনটা বাঁধা ছিল ঠিক একইভাবে বাঁধা নাই, মানে বাঁধা আছে কিন্তু তাবিজটা নাই। তার মা খুব চমকে যায়, এবং এভাবে অনেকবারই তাবিজটা পরিয়ে দেওয়া যায়, এবং এমন এমন অবস্থা যে তাবিজটা পুরো উধাও হয়ে যাচ্ছে তার শরীর থেকে, গলা থেকে। বুঝে যাচ্ছিল যে কাহিনী কী, এবং একটা সময় তার বোনের অবস্থা যে ভয়াবহ হচ্ছে এটাও সবাই বুঝতে পারছিল। এর মধ্যে থেকে শ্বশুরের প্রেশার আসে যে আমরা ওকে উঠাই নিতে চাচ্ছি, যদি এরকম হয় আমরা একটা কবিরাজ নিয়ে আসবো। তো তার একটা কবিরাজ নিয়ে আসে, এবং ওই কবিরাজ পানি পড়া দিয়ে মানে সবাইকে পানি পড়া দিয়ে একটা তাবিজ ওই ওনার বোনকে দেয়। পরের দিন সকালবেলা দেখা যায় ওই তাবিজটা টুকরো টুকরো হয়ে গেছে। তো ওনাদেরকে আবার কেউ ডাকে, কবিরাজকে আনতে বলে, এবং শ্বশুর শাশুড়ি তার মামা শ্বশুর অনেকেই আসে। তার বোন মানে সাইদ ভাইয়ের বোন কবিরাজের সামনে বসে, কবিরাজ দোয়া পরে ফু দিলে সাথে সাথে জিজ্ঞেস করতে থাকে তোর এত বড় সাহস, তুই আমার তাবিজ ফাটাইছিস, তোর এত বড় ক্ষমতা, মানে সবার সামনেই বলছিল। এখন বলে কাট। তো তার বোন বলছে, তার বোনের ভেতর থেকে ওই জিনটা বলছে দে তুই আমার গলায় তাবিজ, দেখ আমি কি করি, এবং সাথে সাথে তাবিজটা 2 ভাগ হয়ে যায়। কবিরাজ বলেন আমার পক্ষে এই জিনিসটা ট্রিটমেন্ট করা সম্ভব না। এভাবে একে একে 23 জন কবিরাজ তারা দেখায়, হুজুরকেও দেখায়, পারে না। এবং কোনো একদিন শনিবার রাত 9টায়, বলে রাখা ভালো যে এই 23 জন কবিরাজ দেখাতে এবং সমস্যা নিয়ে সাফার করতে করতে 6 মাস চলে যায়। এর মাঝে কখনোই রাতে গায়ে এসে চেঁচামেচি করতো, কখনো বাবা মাকে গালাগালি করতো, এবং যাকেই ধরতো তাকেই গালাগালি করতো, যেই তাকে ধরতো তার বোন তাকেই গালাগালি করতো। তো বোঝা গেল যে তার মানে সাইদ ভাইয়ের বোন পুরাই পজেসড, এবং একদিন সন্ধ্যার সময় ওর দম বন্ধ হয়ে যায়, এবং বলতে থাকে যে ধূপের গন্ধ আমাকে বাঁচাও, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমি ধূপের গন্ধ সহ্য করতে পারি না, আমি বমি করে ফেলবো। সবাই দোয়া পড়তে থাকে, কোনো পরিবর্তন থাকে না। হঠাৎ করে ওই ডিসিশন হয় যে 23 নম্বর যে কবিরাজ ছিল তাকে আবারও ফোন দেওয়া হয়। ওই কবিরাজ ফোনের মধ্যেই একটা আমল দেয়, এবং সাথে সাথে তার বোন জ্ঞান হারায় ফেলে। স্বাভাবিক অবস্থায় একটু পরে ঘুম থেকে ওঠে, জ্ঞান ফেরে, এবং বলে আমি বাইরে যাব। তো সবার সন্দেহ হয় যে বাইরে যাবে মানে কি, তো বলে যে আমি টয়লেটের দিকে যাব। তো যাই হোক, তিনি টয়লেটের দিকে যাওয়ার পথে তার মা এবং তার পাশের একটা ভাবি, সাইদ ভাইদের পাশের একটা ভাবি তাকে হেল্প করার জন্য যায়। হঠাৎ করে চিৎকার বাথরুমের ভেতর থেকে, তাকে কে জানি টান দিয়ে নিয়ে যাচ্ছে। তার বাবা মানে সাইদ ভাই নিজে তখন দৌড়ে যায়, এবং একসাথে 3 জন মিলে টানতে থাকে, বোঝা যাচ্ছে যে ওখান থেকে কেউ তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো ঘরে অনেক কষ্টে ছুটাই নিয়ে আসার পরে চিৎকার করতে থাকে, এবং ওনার শরীরে একজন আসে। তো সাইদ ভাই প্রশ্ন করে তুমি কি কাহিনী কি, এরকমভাবে কি আপনারা কি আমাকে বোনকে ছাড়েন, আপনি কে? তো এখান থেকে উত্তর আসে যে আমি কালীর বাম হাতের বাহন। তো সবার মাথাটা চক্কর খায়, এখানে কেউ হিন্দু নাই কিন্তু সব মুসলমান, কি হচ্ছে সব, কি বলে? তো সকাল বিকাল দেখা যেত যে ওনার আমি একটু জিনিস ক্লিয়ার করি, সকাল বিকাল দেখা যেত যে ওনার বোনের শরীরে কেউ না কেউ আসতো, মানে ডিফারেন্ট টাইপের। ফর এক্সাম্পল মানে অ্যাটিটিউডগুলো এরকম ছিল যে হঠাৎ একবার জিন আসতো, কেউ এসে কাঁদতো, কেউ খেতে চাইতো, কেউ এসে ওনার বোনকে আসতে হতো, কেউ হাসতো, এরকম করে নাকি 7 জন ছিল। আর একজন কথা বলতো, তারা বলতো যে তারা 7 ভাই। তো ঘটনায় যায় এক সময় ওরা রেগে গিয়ে মানে সাইদ ভাই রেগে গিয়ে ওনার বোনের গালেই চড় মারে, বলে কি পাইছিস, আমার বোনকে মেরে ফেলবি নাকি, তোরা যা আমার বোন থেকে, নয়তো আমার শরীরে আয়। এই বলে 2টা চড় মারে তার বোনকে খুব জোরে জোরে, এবং বলে যে পরিণাম খারাপ হবে। ওই মুহূর্তে থেকে তার বোনটা কিছুটা নর্মাল হলো। 1 সপ্তাহ পর আবারও একটা শনিবারে রাত 10টায় তার বোন টিভি দেখছিল, পাশে মা, আর ওই যে পাশের বাসার ভাবি, তার ভাবিও ছিল। হঠাৎ তার বোন ছিটকে গিয়ে 10 হাত ধরে পড়ে। চিৎকার শুনে দৌড়ে তার মা ঘরে আসে, এবং দেখে ওনার বোনের পা ধরে টেনে কেউ চিনে বাইরে নিয়ে যাচ্ছে। তার বোন চিৎকার করছে, তার ভাবি, ওই পাশের বাসার ভাবি এবং তার মা ধরে টানছে, কিন্তু কিছুতেই মানে ছুটানো যাচ্ছে না। দৌড়ে যে মানে সাইদ ভাই দৌড়ে যে দেখে যে এরকম টানাটানি চলছে, তখন বলে যে তোমরা ছাড়ো, দেখি কোথায় কি নিয়ে যায়।
এটা শোনার পরে তার বোনকে মাটি থেকে উপরে শূন্য উঠায় ফেলায়। কিছুক্ষণ পর শূন্য থেকে তার বোনকে ছেড়ে দেয় এবং দেখা যায় তার বোনের পায়ের মধ্যে রক্তের জমাট ভাতা 3টা ছাপ। বিছানায় শুয়ে দাঁড়াতেই হঠাৎ দেয়ালের সাথে তার বোন আছড়ে পড়ে, এই পাশ ওকে ধরে রাখা যাচ্ছে না। কাঁপুনি দিয়ে ওর বিছানায় চাদর খামচে ধরে 1 মিনিট চিৎকার করতে করতে একদিন ওই সময় রাতের বেলা একজন আসে। বুঝলাম যে উনি হচ্ছে সেই কালীর বাহন। বোঝা গেল। ওনাকে প্রশ্ন করা হলো, সাইডে প্রশ্ন করলো, যে নরম হয়ে বললো যে আপনি কে, কি চান? তার বোনের ভেতর থেকে একটা স্বর আসে, আমি কালীর বাম হাতের বাহন। এই ঘটনা অনেক কিছুই দেখা যায় যে বলা যাচ্ছে না, কারণ আমাকে খুব কষ্টে মেমোরাইজ করতে হয়েছে এবং বিশাল স্টোরি, এবং সাইদ ভাইয়ের বিশাল স্টোরি। আমি কিন্তু তার নাম নেই, অরিজিনাল নাম না, এটা একটা ছদ্মনাম। তো যাই হোক, বিয়ের দিনের পর থেকে একের পর এক কবিরাজ আসে। কেউ বলে কুফরি করেছে তার বোনকে, কেউ বলেছে তার বোনকে কেউ জাদুটনা করেছে, খারাপ অবস্থায় রাখবে, তার বোনকে বাঁচতে দেবে না, এই সেই বহু কিছু। তো এরকম একটা কবিরাজ আসার পর এরকম বিছানার ভেতর থেকে তাবিজও পাওয়া যায়, এবং সেই তাবিজটা নাকি বিয়ের দিন গায়ে হলুদ দেওয়া মাখা অবস্থায় আরবি লেখা অবস্থায় ছিল আর কি। অনেক কিছু চালান দেওয়া হয়, বোঝা গেল যে হয়তো কেউ কুফরি করেছে। সব সাফ করে বাড়ি বন্ধ করে দেয় কবিরাজ, তা তো সমস্যা যায় না। অনেকেই বলতে থাকে বাসাটা নাকি অভিশপ্ত। কখনো তার বোন নাকি স্বপ্নে দেখে কেউ ওকে ডাকছে। একজন হুজুর বলে ওকে ভালো খারাপ দুটো জিনিস ধরেছে, কেউ বাঁচাতে চায়, কেউ বিয়ে আটকে দিতে চায়। ওকে এক কাজ করো, আমার মাথা বন্ধ হয়ে গেছে, এখন বাসার সবাই খুবই অবস্থা খারাপ, তো এটাকে নর্মাল করো। তো যাই হোক, কালীর বাহন ওর গায়ে আসে এবং কাঁদতে কাঁদতে বলে ওকে আজ মেরে ফেলা হবে। কালী ওর গায়ে আসবে, আমরা তারা সবাই খুব আশ্চর্য হয়, কাহিনী কি হচ্ছে। তো ঘটনা তো ডিফারেন্ট টাইপের ঘটনা, এরকম কালীর বাহন এগুলো কি আসলে। তো তাদের বলে যে 7টা মেয়ে লাগবে, এর মধ্যে 2জন হিন্দু লাগবে, বাকি সব মুসলমান মেয়ে লাগবে, একটা ঘন্টা লাগবে, 2টা কৌটা লাগবে, সিঁদুর লাগবে, মোমবাতি লাগবে, আর অনেক কিছু জোগাড় করো। এগুলি থাকলেই নাকি কালীর বাহন তার বোনের শরীরে আসবে। একটা পর্যায়ে তার বোনের শরীরে রাতের বেলা কালীর বাহন আসে পর্যন্ত, এবং বলেছে কালীর বাহন, ওই কালীর বাহনের যে একটা আরেকজন অ্যাসিস্ট্যান্ট বা সাইগির, সে বলছে যে তার বোনকে তার মা বানিয়েছে, সন্তান বানিয়েছে। উনি ওর গায়ে যে জিন আসতে চায় ওকে সবসময় বাধা দিচ্ছে। তোমরা যদি সবসময় এরকম চেঁচামেচি করতে থাকো তাহলে আরও আসবে। তো তোমরা এই তোমরা এই জিনিসগুলো যেগুলো আমি তোমাদেরকে বলেছি, তোমরা এগুলি কালেক্ট করলে কালী নিজে আসবেন, এবং ওনার শরীরে আসার পরে হয়তো বা সেফ হতে পারে তোমার বোন। তো কাহিনী হতেছে তারা সবাই মিলে জিনিসগুলো কালেক্ট করতে যায়। তার বাবা যায় সিঁদুর আনতে, তিনি আর তার এক ভাই যায় হচ্ছে সাইদ ভাই, তার এক ভাই যায় হচ্ছে হিন্দু মেয়ে আনতে। এদিকে বাড়িতে তার বোন হাত পা ধরে টানাটানি করছে কন্টিনিউয়াস। এর মধ্যে ওই বাহন নাকি তার শরীরে আসে এবং চেষ্টা করে বাঁচাতে। তো মুসলমানদের ঘরে গেলে বলে যে ওরা বললো যে যে হিন্দুদের বাড়িতে যায়, হিন্দু বাড়িতে যে মেয়ে দরকার ছিল, তাদেরকে জিজ্ঞেস করা যে তোমরা আসো আমাদের বাড়িতে। তখন বলে যে মুসলমানদের ঘরে আমাদের মা আসে কি করে, ওরা খারাপ জিন হতে পারে, আমরা যাব না। তো তাদের পাশের এলাকার হিন্দু গ্রাম, ওরা আসবে না, এবং সাফ বলে দিলে হতাশ হয়ে বেরোয় কাঁদছে। এমন সময় একটা ফোন আসে, বলছে যে তুই যে বাড়ি থেকে বেরোছিস ওই বাড়িতে আবার যা, ওরা আসবে অবশ্যই, তুই রাজি হয়ে যাবে, তুই যা। কালীর বাহন বলেছে নাকি রাজি হয়ে যাওয়ার কথা। তারা ওই বাড়িতে যায় এবং হতবাক, হ্যাঁ আসলেই তোরা রাজি হয়ে গেছে বাসা আসার জন্য, এবং তাদেরকে নিয়ে আসে। এবং বিপদের মধ্যে কি থেকে যে কি ঘটছিল এটা ওনারা কিছুই বুঝতে পারছিল না। ছোটোবেলা থেকেই জিন ভূত এইসব জিনিসগুলো তারা অতটা পাত্তা না দিলেও এবার মনে হয় ফল দিচ্ছে। এবং ওনারা আসলেই বাড়িতে যায় এবং ওই মেয়েগুলাকে নিয়ে আসে। একটা পর্যায়ে ওই মেয়েরা রাজিও হয়ে যায় এবং ওই ফোন অনুযায়ী। তো যাই হোক, তারা বাসায় আসে এবং ওই তার বোনকে একটা পবিত্র জায়গায় বসতে বলে, এবং ওর শরীরে নাকি কালী আসবে এরকম কিছু, এবং সবাই ভিড় জমিয়েছে তাকে দেখবে। এবং এমন অবস্থা যে লজ্জা ধরে রাখা যাচ্ছে না। তারা ওই বাড়িতে প্রচুর লোকজন, সবার সামনেই তার মন আসে বসে, এবং ওই দৃশ্য ভুলবার মতো না। এটা 2017 সালের ঘটনা, এবং এই ঘটনাটা আসলে এত বড় ঘটনা, আমি কিন্তু অনেক শর্টকাটলি পড়েছি। উনি কিন্তু আমাকে এভিডেন্স দিয়েছে, ওই যে কালী আসার ভিডিও দিয়েছে, এবং ওনার বোন যে ছটফট করছে সেই ভিডিও দিয়েছে। আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না, এটা সত্য কথা, এটা সত্য ঘটনা। উনি যেসব শেকরের ছবি দিয়েছে, যে পয়সার ছবি দিয়েছে, যে কালীর ভিডিও দিয়েছে, উনি যে তার বোনের শরীরে এসছে, এটার কিন্তু ভিডিও আমাদের কাছে আছে। আমি যদি ওনার কাছ থেকে পারমিশন পাই আমি অবশ্যই এটা দিতে রাজি আছি।
তো আমরা এটা প্রথম ভাগে ভাগ করলাম। আপনারা এতটুকু মাথায় রাখবেন যে কালী শরীরের জন্য আসার জন্য যে সব প্রিপারেশন নেওয়া দরকার সেটা নিয়েছে। এটা আমরা সামির ভাইয়ের সেকেন্ড স্টোরির পরে বাকিটা কন্টিনিউ করব। শুনতে থাকুন ভৌতিকতা, ইনশাল্লাহ আমরা আসছি আর কিছুক্ষণ পরেই। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছিলাম। আজকের এপিসোডে এটা আমার একটা ঘটনা, আর এই ঘটনাটা ঘটেছিল কানাডার ম্যানিটোবা সিটিতে। এটা খুব বেশি দিন আগের ঘটনা না, এটা ঘটেছিল আজ থেকে 7 থেকে 8 মাস আগে ম্যানিটোবার কোন একটা এরিয়াতে। তো যার সাথে ঘটেছিল তার আপন ভাই আমাকে এটা বলে। তো শুভ নামে এক ভাই আছে, উনি কানাডা থাকতেন, ওনার সাথে মূলত ঘটনাটা ঘটে। উনি আজ থেকে 1-1.5 বছর আগে যান। তো শুভ ভাই যখন কানাডায় ওই ম্যানিটোবা সিটিতে যান, ওখানে ভার্সিটিতে ওনার এক বাঙালি ফ্রেন্ড, 2জন কানাডিয়ান এবং 1জন মালয়েশিয়ান ফ্রেন্ডের সাথে খুব বন্ধুত্ব হয় এবং ওনার একটা ফ্রেন্ড সার্কেল, মানে একটা খুব ভালো সার্কেল হয়ে যায়। এবং ওনারা প্রত্যেকেই পার্ট টাইম জব করতেন। আর ওনাদের উইকেন্ড ছিল প্রতি রোববার। দেখা যেত যে শনিবারের পর ওনারা ফ্রি থাকতো এবং সারা রাত বিভিন্ন জায়গায় ওনারা পার্টি করতো, গাড়ি নিয়ে বের হতো এবং সানডেতে ওনারা স্বাধীন বাসায় থাকতো। তো ওনাদের এক ফ্রেন্ড ছিল কানাডার, ওই সার্কেলের মধ্যে কানাডিয়ান এক ফ্রেন্ড ছিল, ওনার নাম ছিল বার্নার্ড। তো সেই বার্নার্ড একদিন বলছে যে দেখো, আমরা যে এরকম রাতে পার্টি করি শনিবার দিন, তো এটা আমরা না করে আমার এক রিলেটিভ আছে, ওনার একটা এরকম ছোট বাংলোর মতো আছে এই ম্যানিটোবা সিটি টু সাইডে, ওখানে গিয়ে কিন্তু আমরা ইচ্ছা করলে স্যাটারডে নাইটটা কাটাতে পারি, তাহলে আমাদের জন্য খুব ভালোই হয়। আমরা ওখানে একটা নির্দিষ্ট প্লেসে মজ মাস্তি করলাম, কোনো সমস্যা নাই। তখন বাকি ফ্রেন্ডগুলোও রাজি হয় এবং বলে যে ঠিক আছে, তাহলে এক কাজ করে আমরা একদিন দেখে আসি ওটা কেমন। তো ওরা এরকম ওই প্লেসটায় যায় এবং ওই বার্নার্ড ওর রিলেটিভকেও ফোন দিয়ে বলে যে আমরা ফ্রেন্ডরা মিলে আসছি, তোমার এটায় থাকবো। তো ওই রিলেটিভও বলে যে ঠিক আছে, সমস্যা নাই, তোমরা যাও, গিয়ে দেখো পছন্দ হয় নাকি। তো শুভভাই যেটা বলে যে এটা নাকি প্লেসটা খুব সুন্দরই ছিল, একটা ছোট ঘরের মতো ছিল একটা এরিয়ার ভিতরে, সামনে বড় মাঠ ছিল, পাশে একটা গার্ডেন ছিল এবং সামনে একটা ছোট লেক ছিল। তো ওনাদের এক ফ্রেন্ড ছিল, সে বলছে যে সামনে যেহেতু লেক আছে, আমরা তো ইচ্ছা করলে মাছ ধরতে পারবো, তো এক কাজ করো, নেক্সট উইকে এটা ওকে করে ফেললো যে আমরা নেক্সট উইকেন্ড এখানে আসছি, স্যাটারডে নাইট থাকবো এবং রেগুলার আমরা যদি ভালো লাগে আমরা রেগুলার এখানেই আসবো। তো কানাডিয়ান সেই ফ্রেন্ড বার্নার্ড সে বলে যে না, কোনো সমস্যা নাই, আমার রিলেটিভ আমার খুব কাছের বড় ভাইয়ের মতো, কোনো সমস্যা নেই, ও নাও বলবে না, তোমরা আগে দেখো ভালোভাবে যেটা পছন্দ হয়েছে নাকি জায়গাটা। তো ওদের মধ্যে দিয়ে একজন ফ্রেন্ড বলতেছে যে পছন্দ হয়েছে, কিন্তু দেখো এটা কিন্তু সিটিটা অনেক বাইরে, আর এখানে আশেপাশে নির্জন, কোনো ফ্যামিলি বা কোনো বাসা বাড়ি কিন্তু নাই, তো আমাদের কি রাতে থাকাটা এখানে সেফ হবে? তো বার্নার্ড বলে যে দেখো, দরকার হলে আমার যে ফ্যামিলি মেম্বার যিনি আছে, যার জায়গা এটা, উনি দরকার এখানে রাতে থাকবে, কোনো সমস্যা নাই। তো যথারীতি বার্নার্ড ওর সেই ফ্যামিলি মেম্বার বা যিনি ওনার ছিলেন তাকে ফোন দেয় এবং বলে যে আমাদের প্লেসটা পছন্দ হয়েছে, আমরা আসবো নেক্সট উইকেন্ডে এবং তুমি আমাদের সাথে থাকবা। তো ওই লোকও রাজি হয় এবং সেই লোকটা বলতেছে যে হ্যাঁ আমি থাকবো, ঠিক আছে, বাট যেটা করবা যে তোমরা একটা নির্দিষ্ট টাইমে আসবা, যে অফিস শেষ করে এই সঙ্গে সঙ্গে এসে পড়ো, তারপরে আমরা একসাথে ঢুকবো এখানে, মানে ওই প্লেসটা একসাথে ঢুকবো। তবুও দেখা যায় যে আগে দিয়েই ওই বার্নার্ডকে ওর যে এটা যে ওনার ছিল উনি চাবিটা দিয়ে দেয়, যে তুমি তাও এনে চাবিটা তোমাকে দিয়ে রাখলাম, বাট তুমি প্লেসটায় নেক্সট উইকেন্ডে যখন আসবা একসাথে আমরা ঢুকবো, আগে ঢুকো না। তো ওই পরের উইকেন্ডে আসে ওরা, নিজেদের মধ্যে ওরা খুব একটু খুশি যেন একটা প্লেস পাইছে ওরা। তো শুভ ওরা ওই বড়শি কিনে ফেলে যে মাছ ধরবে লেকে। তো নেক্সট উইকেন্ড এরকম শনিবার দিন অফিস শেষ করে ওরা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে এবং ওরা ওই সন্ধ্যার পর ওখানে যায়। তো বার্নার্ড গিয়ে ওর ফ্যামিলি যে মেম্বার, মানে যার এই জায়গাটা, ওনাকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলতেছে যে আমরা তো এসে পড়ছি, তুমি এসে পড়ো তাড়াতাড়ি। তো ওই লোক বলতেছে যে আমি তো রওনা দিচ্ছিলাম, একটা সমস্যা হয়েছে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তোমরা ঢুকো, তোমরা জাস্ট ওই যে বনফায়ার আয়োজনটা করো, আমি আসতেছি, আর বারবিকিউ যদি করতে চাও সেটিং করো, আমি এসে বাকিটা তোমাদের হেল্প করব। আর অন্ধকার রাখো না, যেহেতু জায়গাটা খুব নির্জন, তোমরা একটু আলো টালো আশেপাশে জ্বালায় রাখো, বা এই যে বনফায়ারটা যে করবো একটু ভালোভাবে কইরো, যাতে আগুনটা না নিবে, আর আমি আসতেছি, বেশি দেরি হবে না। তো এটা হওয়ার পর ওরা এরকম যায় এবং ওদের 2জন ফ্রেন্ড ওরা ওই যে মাছ ধরতে রেডি হয়ে যায়, বড়শিতে মাছ ধরবে। এদিক দিয়ে বনফায়ারও অলরেডি খুব সুন্দর করে করা হয়। তো মাছ ধরতে ধরতে ওরা কয়েকটা মাছ ধরার পর হঠাৎ করে
যে মাছ ধরছিল ওদের আরেক কানাডিয়ান ফ্রেন্ড, সে বলতেছে দেখো বড়শিটা লেকের থেকে কেউ টানছে, খুব ভারী কিছু একটা টানছে দেখো। তো মালয়েশিয়ান যে ফ্রেন্ডটা আছে সে বলতেছে যে দেখো দেখি দুজন মিলে কি বড় মাছ হবে, দেখি দুজন মিলে এটা আমরা বড়শিটা টানতে পারি নাকি দেখি। ওরা এখানে দুজনের জায়গায় তিনজন মিলে টানতে থাকে বড়শিটা, কিন্তু না, ওরা পারছে না। লেক থেকে কিছু একটা বড়শিটাকে জোরে টানছিল, মানে বড়শিটা ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। তো তারপরে একটা সময় দেখা যায় যে শুভ দেখে যে বড়শিটা নাকি একবার টান দিয়ে নিয়েই যায়। তখন ওদের আরেক ফ্রেন্ড বলে হয়তো বা এমন হয়েছে যে কোনো ভারী মাছ বা বড় মাছ হবে এখানে, ভারী, সে এটা টান দিয়ে নিয়ে গেছে। আচ্ছা থাক, দরকার নাই, আমরা যা মাছ ধরে এখানে অল্প কয়েকটা ধরছি না, থাক। তো একজন বার্নার্ডকে বলে যে তুমি তোমার রিলেটিভকে ফোন দাও, ওনাকে বলো এখানে আসার জন্য, আমরা তাহলে আমাদের বারবিকিউ বা অন্যান্য যা পার্টি প্রোগ্রামটা আছে এটা আমরা শুরু করি। তো বার্নার্ড ও রিলেটিভকে ফোন দেয়, দেখছে উনি ফোন ধরতেছে না, তো ভাবে যে হয়তো বা কাছাকাছি এসে পড়ছে। তো কিছুক্ষণের মধ্যে ওদের বেশ ঠান্ডা লাগে, যদিও তখন ঠান্ডাই ছিল, বাট খুব ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বাতাস আসতেছে, এবং আগুন যেটা বনফায়ারে যেটা ওরা করেছিল এটা আস্তে আস্তে নিভে যাচ্ছিলো। তো শুভ আর ওর যে দুজন ফ্রেন্ড আছে ওরা ঠিক করে যে পাশে যে গার্ডেনটা আছে, বাগানটা আছে, ওখান থেকে গাছপালা থেকে ডালপালা নিয়ে আবার আগুনটা ব্যবস্থা করবে যাতে একটু ভালোভাবে আগুনটা ধরানো যায়। তো ওখানে একটা বড় গাছ ছিল। ওদের মালয়েশিয়ান ফ্রেন্ডটা যখন ওই কোনো মানে ছোটো ছোটো গাছের কোনো অংশ পাওয়া যায় দেখতে যায়, হঠাৎ করে একটা বড় ডাল ভেঙে পড়ে ওর ঠিক সামনেই, এবং এটা ভাঙার পরে ওইটু ভয় পেয়ে যায়। ও শুভকে ডাক দিয়ে বলতেছে দেখো বুঝলাম না এই ডালটা হঠাৎ করে এখানে ভেঙে পড়লো কেন। আরেকজন ফ্রেন্ড বলতেছে হয়তো বাতাস আছে, ওইখান থেকে হয়তো ভেঙে পড়ছে। তো এটা কোনো রকম ওরা এখান থেকে এসে পড়ে এবং বার্নার্ডকে বলে দেখো বার্নার্ড, এখানে আসলে আমরা তো এখানে নতুন, আর এখানে তো দেখো আমাদের থাকাটা খুব রিস্কি হচ্ছে, তুমি তোমার রিলেটিভকে ফোন দাও, দেখো উনি আসতেছে না কেন। হঠাৎ করে এক ফ্রেন্ড বলতেছে দেখো লেকের মধ্যে ওইখানে কিছু একটা মনে হয় লাভ দিল। এবং এটা বলতে বলতে যখন লেকের কাছে যায় ওরা দেখতেছে যে মানুষ আকৃতির কিছু একটা হবে যে লেকের মধ্যে লাভ দিছে। এটা দেখার পর নাকি ওদের যারা দেখছে এটা, মানে দু তিনজন ফ্রেন্ড দেখছিল, ওরা খুব ভয় পেয়ে যায়, এবং বাকি দুজন তো দেখে নাই, ওরা নাকি ও বলতেছে যে না এটা কিছু হয় নাই। বাট যারা দেখছিল ওরা বলতেছে যে দেখো এটা খুবই খারাপ কিছু একটা, মানে আমরা দেখছি, এক কাজ কর আমরা রুমের মধ্যে বসি, এবং বার্নার্ডকে বলে যে তুমি তোমার রিলেটিভকে ফোন দাও। তারপর ওরা রুমের মধ্যে যখন বসে, বাইরেও কোনো আগুনের ব্যবস্থা এরকম নাই, তো ওরা বাইরে থেকে শুনতেছে যে কেউ দরজা নক করছিল। তো নক করার পর বার্নার্ড ভাবে যে হয়তো রিলেটিভ আসছে, ওরা সেই উদ্দেশ্যে মানে দরজা খোলার উদ্দেশ্যে বাইরে যায়, মানে এটা যে এরিয়াটা ছিল মেইন গেটটাতে কেউ নক করছিল, ওরা যায় খুলতে যাবে, তো গিয়ে দেখে যে ওখানে ওই বার্নার্ড গিয়ে দেখে যে হ্যাঁ ওর সেই রিলেটিভ বা যে ল্যান্ডের যে ওনার তিনি আসছে, এবং অন্ধকার তো খুব, তো বলতেছে যে বার্নার্ড যে তোমাকে ফোন দিয়েছে হয়তো তুমি ফোন ধরতেছো না, ব্রাদার তুমি কোথায় গেছিলা। তো সে বলতেছে না আসলে আমার একটা সমস্যা হয়েছে, আমার গাড়িতে একটু ওই সমস্যা হয়েছিল, এই সামনে গাড়িটা রেখে আসছি, তো তোমরা যেহেতু এত আগে এসে পড়ছো এই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু আগে এসে রিকোয়েস্ট করি যে তোমরা প্রোগ্রামটা শুরু করো। তো তোমরা সমস্যা নেই, প্রোগ্রাম শুরু করো, বা তোমার এই বনফায়ার কোথায়, বনফায়ার তো আগুনগুলো নিভে গেল কেন, ওই নিয়ে বলতেছে যেটা কোথায়। তো ওই বার্নার্ড বলতেছে না আমরা এরকম তো বনফায়ারের মতো আয়োজন করছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এখানে আগুনটা নিভে গেছে, তো আমরা জ্বালানোর ব্যবস্থা করতেছিলাম, কিন্তু ডালপালা খুব একটা পাচ্ছিলাম না। তো সেই লোক বলতেছে আচ্ছা ঠিক আছে তোমরা রেডি করো, আমি আসতেছি, আমার গাড়িটা সামনে আছে, আমি এটা নিয়ে আসতেছি। তো ওই লোকটা সামনে গিয়ে গাড়ির জন্য আনতে যায় এবং গেটটা খোলা রেখে যায়। এরকম আধা ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, ওই লোকটা আসে না। এদিকে রাতও বাড়তেছে। তো শুভ এবং ওর যে কানাডিয়ান যে ফ্রেন্ডরা ছিল ওরা নাকি ওইখানে যায়, গিয়ে দেখে যে না ওই লোকের কোনো হদিস নাই এবং আশেপাশে ওই লোক নাই, মানে গেট থেকে বের হয়ে দেখে। তো এটা দেখার পর ওরা আবার রুমে আসে এবং বার্নার্ডকে বলে যে দেখো বাইরে তো খুব ঠান্ডা, এখন তোমার ওই সে রিলেটিভ কোথায়, সে তো আসতেছে না, তার সমস্যাটা কি, সে কি চাচ্ছে না আমরা এখানে থাকি, নাকি একটু রেগেই বলে। তো এমন টাইমে নাকি বাইরে মানে কুকুরের আওয়াজ, মানে কুকুর আওয়াজ করলে যেরকম হয়, মানে এখানে কুকুর থাকার কথা না, কিন্তু খুব জোরে জোরে আওয়াজ করছিল। তো এটা হওয়ার পর ওদের প্লেসটাই নাকি এরকম একটা হন্টেডের মতো, মানে খুব ভয়ঙ্কর একটা প্লেস, মানে এনভায়রনমেন্ট হয়ে গেছিলো এখানে। একজন বলতেছে দেখো এটা বুঝলাম না কীরকম জায়গা, আমরা প্রথমে দেখলাম যে একটা বড়শি টান দিয়ে নিয়ে গেছে, আবার আমরা গাছের ওইখানে যাব, গাছের ডাল পড়তেছে, তো এরকম জায়গা কেন, আবার এখন কুকুর ডাকতেছে, আবার তোমার রিলেটিভ আসলো, মানে ওই বার্নার্ডকে বলছে তোমার রিলেটিভ আসলো, চলেও গেল, উনি আসতেছে না, মানে কি সমস্যাটা কি। তো বার্নার্ড এই দিক দিয়ে ফোন দিতেই থাকলো ওর রিলেটিভকে। কয়েকটা ফোন দেওয়ার পরে
রিলেটিভের সেই ওয়াইফ ধরে ফোনটা এবং সে বলতেছে বার্নার্ডকে, দেখো বলতেছে বার্নার্ড আসলে আমরা খুব সরি, আমি সহায় আসতাম, তো তোমার এরকম আমার হাজব্যান্ড ও তো মানে যিনি ওনার ছিল বলছে ও তো এরকম আসার পথে অ্যাক্সিডেন্ট করছে, আমরা একটু হসপিটালে আসছি, যদি সম্ভব হয় তোমরা একটু আসো। তো বার্নার্ড বলে যে ওকে তো দেখলাম ও মাত্র আমাদের এখানে আসলো, কখন অ্যাক্সিডেন্ট করলো? তুই লোকের ওয়াইফ বলতেছে যে যেটাই হওয়ার হয়েছে তোমরা একটু আসো, পারলে আসো। তো হসপিটালের ঠিকানা দেয়, ওরা পাঁচজন মানে শুভরা যারা পাঁচজন ছিল ওরা গাড়ি নিয়ে ওই হসপিটালে যায় এবং বার্নার্ডকে বলে মানে বার্নার্ড ওর রিলেটিভকে বলে যে ব্রাদার তোমার এখানে কি এরকম অবস্থা, কেন অ্যাক্সিডেন্ট করলা কীভাবে, কখনই বা করলা, আর তুমি এসে চলে গেলা কেন, তুমি তো আমাদের প্রোগ্রামে থাকলে সমস্যা হইতো না। তখন সেই রিলেটিভ বলে যে আমি তো তোমাদের প্রোগ্রামে যাই নাই, তোমাদের প্রোগ্রামে তো আমার যাওয়ার ইচ্ছা ছিল, আমি আমার ওয়াইফকে নিয়ে যাইতাম, কিন্তু মাঝপথে যাওয়ার পরে আমি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর আমি এরকম হাতে খুব ব্যথা পাই, আমার ওয়াইফ সেফ থাকে, তো এর জন্য এই এখন আমাকে ওয়াইফ হসপিটালে নিয়ে আসলো, তোমরা কী বলতেছো, ওখানে কে ছিল? তো বার্নার্ড বলতেছে যে না, তোমার মতো এক লোক আমাদেরকে এরকম দরজা নক করলাম, নিজে দেখলাম তুমি আসছো, তো তুমি আসো না, এটা আমার কেমনে হইলো? বার্নার্ড মানে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, এবং শুভ ওরা যারা ফ্রেন্ড সার্কেল ছিল ওরা নাকি পুরা মানে ভয় পেয়ে গেছে আচমকা যে কী বলতেছে এই লোক। তখন বার্নার্ডের সেই রিলেটিভ বলে যদি বিশ্বাস না হয় দরকার হলে তুমি এখানে যে নার্স আছে ওনাকে বলো, দেখো আমি এখানে আসছি, আমি তো তোমার প্রথম ফোনের কল পাওয়ার পরেই সেই সন্ধ্যার সময় আমরা রওনা দিয়েছিলাম, তারপর অ্যাক্সিডেন্ট করি। তখন বার্নার্ড বলে যে দেখো আমরা এখানে যাওয়ার পর লেকে মাছ ধরছিলাম, এই সিচুয়েশনটা বলে যেখানে আমার বড়শিটাকে নিয়ে গেল, তারপরে আমরা আবার দেখতেছিলাম যে কেউ মনে লেকে ঝাঁপ দিচ্ছে, যে ওনার ছিল বা যে রিলেটিভ উনি ছিল উনি বলতেছে দেখো তোমরা গেছো ভালো কথা, আমি এর জন্যই গেছিলাম যে তোমার যেটা সেফ থাকো, কারণ এখানে রাত্রেবেলা কেউ তো থাকে না, এই জন্য অনেকেই আমার আগেও দুইটা রিলেটিভ ছিল এখানে, ওরা অনেক এরকম সমস্যায় পড়ছিল, আর তোমরা যে লেকে মাছ ধরতে গেছো আসলে মাছ ধরাটা ঠিক হয় নাই, আমি তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, তো যাক যেটা হওয়ার হয়েছে, তোমরা এটা ভয় পাওয়ার কিছু না এবং তোমরা এখানে আপাতত আর যাও না, পরে যদি কখনো যাও আমি সহই যাব, আর সত্যি কথা বলতে আমি সেখানে যাই নাই এবং তোমরা কাকে দেখছো জানি না, আর আসলে জায়গাটা রাত্রেবেলা থাকাটা একটু রিস্ক, এই জন্য আমি তোমাদের সাথে থাকতে চাইছিলাম, তো আমি যেহেতু পারলাম না, তো এই জন্য আমি এক্সট্রিমলি সরি, আর আশা করি তোমরা নেক্সট এরকম আমাকে ছাড়া কখনো যাও না। এটা বলার পর শুভ নাকি বা ওরা ফ্রেন্ড সার্কেল একটু ভয় পেয়ে যায় এবং ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমরা যাবো না। তো এটাই ছিল আসলে ঘটনা, এটা আসলে কতটা ভৌতিক আমি জানি না, বাট যেটা যার সাথে ঘটেছিল সে খুব ভয় পেয়েছিল এবং তার মানে তারা নিজেরাও বলে যে আমরা নিজে দেখলাম যে লোকটাই এখানে ছিল অন্ধকারের মধ্যে, তাহলে ওই লোকটা মানে এমন না যে বাইরে থেকে কেউ আসবে, কারণ আশেপাশে এতটাই নির্জন ছিল যেখানে 4-5 কিলোর মধ্যে কোনো বাড়ি আছে কিনা সন্দেহ ছিল ওই এরিয়াটার। তো আমি ঘটনাটা শোনার পর চিন্তা করলাম যে না ভৌতিক কথা যেহেতু প্রোগ্রামে আমি প্রায় ঘটনাটা বলি, এটা শেয়ার করলে হয়তো আপনাদের ভালো লাগবে, তো এই জন্য আপনাদের কাছে শেয়ার করা। তো আশা করছি ভালো লাগবে, সামনে আরও ভালো ঘটনা নিয়ে আসবো। ধন্যবাদ। থ্যাংক ইউ সামির ভাই আপনার ক্যানাডা ম্যানিটোবার স্টোরির জন্য। তো আমরা অনেকেই মেসেজ পাচ্ছি, অনেকের মেসেজ আসছে, তো আমরা ঘটনায় চলে যাই, কারণ আমরা একটা ঘটনাকে খণ্ডকালীন অবস্থায় রেখে এসেছি, সে ঘটনাটা এবার শেষ করার পালা। তো আমরা বলছিলাম যে সাইদ ভাই তার বোনের কন্ডিশনটা, তার বোনটা সেইবার রাস্তা মানে মাঠ উঠোনে আসে এবং সবার সামনে প্রিপেয়ার্ড
তারপর এক এক করে অনেক আজব আজব অজানা কথার উত্তর দেয়। সাইদ ভাই একটা প্রশ্ন করে ওকে যে কি কাহিনী, ওকে কি সংসার করতে দিবেন আপনারা? তখন কালীর উত্তর আসে না। তো তার সাইদ ভাই জিজ্ঞেস করে কেন? বলে তোর বোনের এখন 18 বছর শেষ হয় নাই, 18 বছর হয় নাই, এর আগে অবধি আমরা তোমাকে শতকে সংসার করতে দিব না। আর যার সাথে বিয়ে দিছিস তোরা, ওর বাচ্চা হবে না কখনো, এর আগে ওই লোকের বিয়ে হয়েছিল। তো সবাই একজন আরেকজনের দিকে তাকানো শুরু করে, কাহিনী কি বলে? এটা কিন্তু তার বোনের ভেতর থেকেই কথাগুলো আসছে। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে, ফাইজলামি নাকি? খোঁজ নে, তুই খোঁজ নিয়ে দেখ। আমি যাওয়ার পর তোর বোনকে খবর, ওই ছেলেকে খবর দে, আনলে তারপরে খবর নিয়ে বুঝবি। ঠিক সেই পাওয়া গেল আসলেই সত্যি কথা, ওই লোকের আগে একবার বিয়ে ছিল, বাচ্চা হবে কিনা সেটা তো টেস্ট করা নেই, কিন্তু যেহেতু আগে একবার বিয়ে ছিল সেই বোন সেই লোকের কাছ থেকে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। তো তো বলছে যে কালীর বাহনটাকে তারা, এই মেয়েটা আবার দাদা বলে ডাকতো। তো দাদাকে একটু খবর দেখ কী অবস্থা। স্বপ্নে ওই দাদা তাকে দেখাতো, সামনে আসতো না, দেখাতো যে সলিউশন দেওয়ার জন্য। এবং স্বপ্নে নাকি ওই কালীর বাহন তাকে প্রণাম করতো, দিদি কেমন আছে সে বলে, এবং সারাদিনের সকলের সব প্রশ্নের উত্তর নাকি দিত। এবং ওই দিন রাত্রেবেলা স্বপ্ন দেখলে পরের দিন সবাইকে সব বলে দিত। এরকম অবস্থায় একটা গরুর শিংয়ের মতো জিনিস কি পৃথিবীর সবচেয়ে বড় উঁচু গাছের ডালের একটা যে শেকড়, সেখান থেকে নাকি এটা নাকি আনা, এবং এটা নাকি তার বোনকে তারা ওই কালীর বাহন দেয়। এবং ওই বোন সকালবেলা উঠে সকলকেই ডাকে, বলে যে এতই যখন আমাকে পছন্দ করে কালীর বাহন, একটা টেস্ট করি, তোমরা কি বলো? আমি একটা মাছ খাবো, মাছ খাইতে খুব ইচ্ছা করছে, আমি দেখি কালীর বাহন আমাকে মাছ পাঠায় নাকি। তো এই টেস্ট করার জন্য রাতেরবেলা স্বপ্নেই বলে যে আমি মাছ খাবো। তো স্বপ্নেই নাকি বলে ঠিক আছে তোর বাসায় মাছ রেখে যাচ্ছি, তুই দেখিস। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার মা মাছ রেখে গেছে, তুমি মাছ বাইর করো। সকালবেলা মানে ভোরবেলা 3টা-4টা বাজে, তোর মা বলে যে কোথায় মাছ রেখে গেছে? আশেপাশে সব দিকে চুলে রান্নাঘরে বাতিল সব খুঁজতে থাকে, কিন্তু কোনো মাছ নাই কোথাও। তো বলে যে তো স্বপ্নে যেহেতু বলে গেছে মাছ তো বলে দিয়ে যাওয়ার কথা। পরে দরজা খোলে, রান্নাঘরের রান্নার বাইরের দরজা খোলে, ঢুকতেই দেখে উঠোনের দরজা খুলতেই দেখে যে মাছ পড়ে আছে, এবং এক চিৎকার, কি ব্যাপার, কাহিনী কি? মাছ দিয়ে গেছে। এবং একটা পর্যায়ে এরকম হয় যে মানে আলাদিনের চিরাগের মতো যা চাচ্ছে তাই পাচ্ছে, স্বপ্নে সেটার আনসার পাচ্ছে। তো তার বোনকে ডিস্টার্বের মাঝেই কিছু কবিরাজ যখন বলল বাড়ির সমস্যা, এছাড়া কিছু জায়গাটা এদিক সেদিক হওয়ার কারণে এলাকার মানুষজন টাকা পয়সা পায় দেখে ট্রিটমেন্ট করাতে ঋণগ্রস্ত হয়েতে এই বাড়িটাও তারা বিক্রি করে এবং পাশে আরেকটা নতুন জায়গা কিনে। এবং এই যে ঘটনাগুলো কিন্তু আগের বাড়ির ঘটনা।
পরে নতুন বাড়িতে শিফট হওয়ার আগে এই বাড়িতে বন্যায় ডুবে যায়, পানির শুকনোর পরে তারা আবার ওইটা পার হয় আর কি। যাই হোক, ওই বাড়িতে তার বোনের স্বপ্নের ঘটনা চলছে এবং আসে। এরপরে তার বিবাহিত ভাই, তিনি তার ব্যাপারে একটু ডিসক্রাইব করেছেন যে ভাই ঘটনা পাঠাচ্ছেন সাইদ ভাই, তিনি বিবাহিত এবং 2015-তে এঙ্গেজমেন্ট করে 2016-তে বিয়ে করা শেষ করে 2017-তে ছিল তার বোন ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তো ওয়াইফ শুরুতে প্রেগনেন্ট থাকা অবস্থায় তার বাসার সবার এইসব জিনিসগুলা দেখতো, ভয় পেত, কিন্তু কখনো বিশ্বাস করতো না। এবং তার বোনের প্রজেস থাকা অবস্থায় কালীর শরীরে আসার আগে তার বন্ধুদের সাথে কোনো একটা রান্না করে একসাথে খাবে, পিকনিকের মতো আয়োজন করেছিল এবং সাইদ ভাই সেখানে গিয়েছিল। তো তার ওয়াইফকে বলেছিল যে ঠিক আছে, আমি আসলে আমার আস্তে আস্তে 12টা বাজবে, তুমি ঘুমিয়ে পড়ো। ও তো তার ওয়াইফ বলে ঠিক আছে জলদি আসো। তো রাতে 12:30টায় ঘরে আসার পরে তিনি কাপড় চোপড় চেঞ্জ করতে হঠাৎ করে দেখে তার বিছনা হাতে থেকে তার ওয়াইফ বিছানা থেকে নেমে এসে বলে তুমি রাতে দেরি করলে কেন, আমি বাড়িতে আর থাকবো না, এক মুহূর্ত থাকবো না। এই বলে তার ওয়াইফটা কোনো কিছু না নিয়ে দরজা খুলেই দৌড়, পেছনের মধ্যে তিনি দৌড়াচ্ছিল এবং গ্রামের আশেপাশের লোকজনও শুনে ফেলেছে তার চিৎকারের কথা, কিন্তু উনি কিছুতেই ধরে রাখতে পারছিল না তার ওয়াইফকে। দৌড়ে যে অর্ধেক মাঝপথে দৌড়ে গিয়ে তার ওয়াইফকে ধরে, কিন্তু ধরার এক পর্যায়ে বলে না আমি থাকবো না, আমাকে যেতে দাও, ওরা আমাকে ডাকছে। তো কারা ডাকছে? তার মানে কি ওনার ওয়াইফকেও পজেস্ট করলো এবং উনি শক্ত করে ধরে রেখেছিল না, হাতে কামড় দিয়ে আবার দৌড় দেয়। তো পাশের থেকে এক ভাবি দৌড়ে আসে, বলে যে কী হয়েছে ভাই? বলে ভাবি ওরে ধরেন, আমি বাসার লোকজনের ফোন দিই। তো বাসার লোকজনকে ফোন দিয়ে দিতে ওনার ওই ভাবিকেই কামড় দিয়ে ওনার ওয়াইফ আবার ধরে দেয়। তো ওনার ভাবিকে ওনার ফোনটা দিয়ে বলে যে আপনি বাসার লোকজনকে ফোন দেন, আমি ধরি। দূরে যে ধরে এবং একটা পর্যায়ে ওনাকে চট দিয়ে বলে কি এমন করছো কেন? বলেছে ওরা আমাকে ডাকছে, আমি চলে যাব। কে ডাকছে? কোথায় ডাকছে? বলছে বাড়িতে যাব। তো তিনি রাগ করে একটা চট্টর মারে, কিন্তু তারপরও ছটফট করতে থাকে। তো যাই হোক, পরবর্তী আসে তার বাবা মা আসে এবং ধরে নিয়ে তার বাসায় নিয়ে যায় এবং কাহিনী হচ্ছে তার বাসায় আসার পরে তার ভাবির বাড়ির লোকজন আসে এবং বলেছে যে কি এরকম অবস্থা, এরকম হলে তো আমরা মেয়ে রাখবো না। তার সম্বন্ধী আসে, বলে যে আমার বোনের পেটে, আমার বোনন্ত সত্তা, তোমরা কি শুরু করছো? খারাপ জিনের দৃষ্টি পড়ছে। এক হুজুর বলেছে নাকি যে ওই খারাপ জিন নাকি তার বোনের পেটের বাচ্চা খেয়ে ফেলতে চায়, এই জন্য তারা তার বোনকে নিয়ে যাবে, এখানে রাখবে না। কিছুদিন থাকার পর তার বোন আবার তাদের বাসায় আসে, কিন্তু বাড়ি চেঞ্জ করার পরে তার বাড়ি যেহেতু চেঞ্জ হচ্ছিল, তো ফিনান্সিয়াল কন্ডিশনও তেমন একটা ভালো ছিল না। তো তার শ্বশুর শাশুড়ি তার বউয়ের সাইদ ভাইয়ের বউয়ের বাবা মা তাকে নিয়ে চলে যায়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এরকম কন্ডিশন চলতে থাকে এবং আশেপাশের লোকজনও অনেক হেল্প নেওয়ার জন্য তার বোনের কাছে আসে এবং যেই হেল্পের জন্য ফোন নক করে, সেই হেল্পের জন্য তার বোন এক রাত সময় নেয়, পরের দিন সকালবেলা বলে দেয় এবং হুবহু যখন বলে দিচ্ছে এবং এটা যদি পালন করে, তারা কিন্তু ওই জায়গার থেকে উপসর্গ থেকে বেঁচে আসতেছে, ঠিক হয়ে যাচ্ছে। এই জিনিসটা একদম অলমোস্ট লাইক আ স্টোরি। এটা আমি দেখেছি একদম পুরা একটা আলিফ লায়লার মতো ঘটনা এরকম আর কি, তো আলাদিনের চিরাগের মতো। তো যাই হোক, এরপরে যেসব যেসব ঘটনাগুলা এলাকার লোকজন যেসব উপকার নিচ্ছিল, এরকমই চলতে থাকে। তো একটা সময় তার বোন ও তার ওয়াইফ আসে, সাইদ ভাইয়ের ওয়াইফ আসে, তার যেহেতু বাচ্চা হবে আর কি। তো ওই মুহূর্তে থাকা অবস্থায় তার ফিনান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না। তো তার বোনকে এরকম বলে যে আমার তো ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, তুই দেখ তো তার কালীর বাহন কিছু করতে পারে নাকি আমাদের জন্য। তো কালীর বাহন বলেছে প্রতিদিন নাকি ওই জায়গায় একটা বাক্স রেখে যাবে বাসায়, এবং বাসায় তারা একটা বাক্স পায়, বাক্সের ভিতরে নাকি 10 টাকা কয়েন, 10 টাকা 5 টাকার কয়েন রাখলে একটা সময় বড় হবে, এবং এটা নাকি তার ভাইয়ের বাচ্চা যখন বড় হবে, তার ভাইয়ের বাচ্চা যখন 1 বছর, 3 বছর, 5, 7 বছর, 12 বছর হবে, তখনই নাকি খুলতে পারবে, এর মাঝে খুলতে পারবে না। যাকে তার ওয়াইফ যখন একদম শেষ মুহূর্তে বাচ্চা ডেলিভারির সময় তার ভাইয়ের এক ফ্রেন্ড আসে এবং বলে যে ঠিক আছে, আমার এক পরিচিত ক্লিনিক আছে, তোমরা এখানে আসো। এবং তার বোন হাতে টাকা নেই, তারপরেও কোথা থেকে জানি 2000 টাকা এনে দিয়েছিল যে তুমি যাও বা হাসপাতালে যাও, দেখো টাকা কাজে লাগতে পারে। তো এই বাচ্চাটা আসার পর নাকি ঘরে সুখ শান্তি আসবে এবং বিপদও বাড়বে। তো যাই হোক, এই শেষ করার পরে তার এত টাকা হয় নাই, আরও ঝামেলা হয়েছে, সিজার হয়েছে, দেখে আরও টাকা পয়সা লেগেছিল, এবং সেটা তার ওয়াইফের শ্বশুর বাড়ি থেকেই সব বহন করার পরে ওই কালীর বাহন নাকি বলেছিল যে বাচ্চাটাকে তাদের বাড়িতে একবার নামানোর জন্য, কিন্তু কিছুতেই সেটা নামাতে দিতে চাচ্ছিল না তার সম্বন্ধীরা। বলছে না, বাচ্চাটাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাব, এরকম কখনোই হবে না। তো তার বোন তার একটা স্বর্ণ তাকে দেয়, বলে যেটা বেচে তুমি 10,000 টাকা তার ভাইকে দাও, যেহেতু খরচ হয়েছে, এবং বাচ্চাটাকে তুমি এই বাসা হয়ে নিয়ে যাও।
তো যাই হোক 2000 ডিসেম্বর 19 তারিখে 18 তারিখে ব্যথা ওঠার পরে তাদের ডেলিভারি হয় এবং বাচ্চাটাকে তারা বাসায় নিয়ে আসে এবং বাচ্চাটা নিয়ে আসার পর তার মাই তার বাচ্চাটাকে কোল থেকে নামায়। তো ওই কাহিনী হইতেছে যে ওই দিন রাতেই ওই কালীর বাহন বালিশের নিচে একটা রুদ্রাক্ষ আর একটা কি কয়েন রেখে চলে যায়, বলে যে এটা তোর কাজে লাগতে পারে, তার বোনকে বলে। এর মধ্যে আরও কিছু ঘটনা ঘটে, এগুলি আমি আর বলছি না যেহেতু ঘটনা অনেক বড় হয়ে যাচ্ছে। তো শেষমেশ কোনো আলোর আর মানে তারা দেখে যে তার বোন হঠাৎ করে একদিন বলে যে আমি একটা আলো দেখছি বাইরে, আলোটা ঘুরছে, কিন্তু কিছুতে সেটা দেখা যাচ্ছিল না। মানে পরিবার থেকে পরানো আংটিটা ফেরত দিয়ে যায় এবং মিঠুন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকে টাকা রাখার বাক্সটা ভাঙা অবস্থা পায় এবং 1835 সালের একটা ওয়ান কোয়ার্টার আন্না ওখানে পাওয়া যায়, যেখানে 1 বছর যাবত টাকাগুলো কয়েন হিসেবে ছিল। 500, 50, 120 টাকার নোটগুলো ছিল না, তবে ওই ওয়ান কোয়ার্টারটা আন্নাটা ছিল। তো বোনের বিয়ের এখনও সম্বন্ধ আসে, আমি কিন্তু ঘটনার শেষ পর্যায়ে বোনের বিয়ের ঘটনার সম্বন্ধ এখনও আসে, কিন্তু ফয়সালা হয় না। এলাকার সবার কাছে মাথাটা নিচু হয়ে গেছে, ওনাদের সবার সম্মান জিনিসটা নাই। তবে জিনভূত সম্পর্কে সকল জ্ঞান হয়েছে, তাদের হয়েছে অনেক সাহস, এখন আর নাকি তাদের ভয় লাগে না। জিনের প্ররোচনা, বউ কেস করেছে, তাদের কোর্টেও যেতে হয়েছে। 7 মাস সন্তান 7 মাস কাছে ছিল না, কিন্তু গত রমজানে আল্লাহর রহমতে সব ঠিকঠাক হয়েছে। ভয়টা আছে, কিন্তু বোনের বিয়েটা এবং ওই ডোরে বাঁধার 3টা গিরাতি এখন আল্লাহ জানে, আল্লাহর ভরসা। এখন তিনি আর কোনো কালীর বাহনকে ভয় পান না, কোনো কালীর বাহনকে বিশ্বাস করেন না, আল্লাহকেই বিশ্বাস করেন এবং আল্লাহকেই বিশ্বাস করতে হবে। উনি বলেছেন যে আপনার ঘটনা আসলে সাইদ ভাই আপনি বুঝতে পেরেছেন আপনার ঘটনা আমি বলেছি, এবং ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে আমি আপনার নামটা নিই। এই জন্য আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমিও আপনাদের সবাইকে বলছি যারা ঘটনা শুনলেন, আমি জানি না কতটুকু রিলেট করতে পেরেছেন, আপনারাও দয়া করে এটাকে একটা ঘটনা হিসেবেই নেবেন। এটা একটা পুরো পজেসড স্টোরি এবং একবার নষ্ট হয় একবার ঠিক হয় এই পজেসড স্টোরিতে। আমার যে ভাই পাঠিয়েছেন তাকে অত্যন্ত ধন্যবাদ, এবং তার কাছে আরও স্টোরি আছে, আশা করি তিনি আমাদেরকে স্টোরিগুলো পাঠাবেন। তো আমি আমার ঘটনা শেষ করে আমাদের অতিথির ঘটনাতে চলে যেতে চাচ্ছি। আজকের অতিথি হিসাবে আছেন আমাদেরকে উনি নিজেই তার পরিচয় দেবেন এবং ইনশাল্লাহ আপনার তার স্টোরিটা আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আমি সাজিদা হোসেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার এক শিক্ষকের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমি স্যারের মতো করে বলার চেষ্টা করছি। আমি তখন 9ম শ্রেণীর ছাত্র, আর বাবা ছিলেন গভর্নমেন্ট এমপ্লয়ি।
যার কারণে তাকে চাকরি সূত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় থাকতে হতো। সেই সুবাদে সেবার বাবার পোস্টিং হয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী কোনো এক এলাকায়। আমরা যে বাড়িটায় থাকতাম তা ছিল দোতলা একটি দালান। ভবনটি ছিল বেশ পুরনো। বাড়িতে গনি মিয়া নামক একজন অতিশয় বৃদ্ধ কেয়ারটেকার ছিলেন, আর বাড়ির মালিক তার পরিবার নিয়ে অন্যত্র চলে গেছে। তার এক বন্ধু মাসখানেক পর পর এসে বাড়ি ভাড়া নিয়ে যেত। আমরা থাকতাম দোতলায়, আর কেয়ারটেকার যারা থাকতেন নিচতলার ছোট একটি রুমে। একদিন বিকালে বাবাকে কোনো একটি জরুরি কাজে সদরে যেতে হয়। যাওয়ার সময় তিনি বলে যান যে বেশ দূরের পথ, তাই আজ রাতে আর ফেরা নাও হতে পারে, আমরা যেন সাবধানে থাকি। এই বলে তিনি বিদায় নেন। বাকি সব দিনের মতো সেদিনও আমি সন্ধ্যা নাগাদ পড়তে বসি। তারপর 10টা নাগাদ রাতের খাবার শেষ করে সেদিন কেন জানি না একটু তাড়াতাড়ি ঘুমোতে চলে যাই। আমার ঘুম ভাঙে কোনো একটা শব্দে। ঘড়িতে তখন রাত 3টা। আমি বুঝতে পারি শব্দটা আসছে স্টোর রুম থেকে। ইঁদুর কিংবা অন্য কিছু হতে পারে ভেবে আমি পাশ ফিরে শুতে যাই। আর তখনই আমি লক্ষ্য করি যে আমার রুমের দরজা পুরোপুরি খোলা। আমি বেশ অবাক হই, কারণ আমার স্পষ্ট মনে আছে যে আমি শোয়ার সময় দরজা বন্ধ করেই শুয়েছিলাম। এসব ভাবতে ভাবতে আমার চোখ যায় দরজা বরাবর বারান্দায়। আমি স্পষ্ট দেখতে পাই যে দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে, কিন্তু এত রাতে কেই বা দাঁড়িয়ে থাকতে যাবে। আমি জিজ্ঞেস করি, কে কে ওখানে? কিন্তু কোনো সারা শব্দ নেই। তারপর হঠাৎ সে অবয়ব আমার দিকে এগিয়ে আসতে থাকে। হারিকেনের আবছা আলোয় আমি দেখতে পাই এক মধ্যবয়সী নারী মূর্তি, যার মুখটি ছিল একেবারেই রক্তশূন্য, আর তার গাল বরাবর বেশ কয়েকটি ক্ষতের দাগ, যা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছিল, আর মাথার চুলগুলো সামনের দিকে নামানো। সে আমার কাছে আসতেই আমি একটা পচা মাংসের গন্ধ পেতে থাকি। প্রচণ্ড ভয়ে আমার সারা শরীর নিথর হয়ে পড়ে। তারপর সেটি আমার দিকে হাত বাড়িয়ে আমাকে ধরার চেষ্টা করে। এবার আমি চিৎকার করে উঠি। তারপর আমি নিজেকে আমার বিছানায় আবিষ্কার করি। তার মানে এতক্ষণ আমি যা দেখছিলাম তা ছিল নিছক স্বপ্ন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। তারপর কিছুটা স্বাভাবিক হওয়ার পর আমি পুনরায় ঘুমানোর চেষ্টা করি, কিন্তু তারপর যেটা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার ঘরের দরজা এখনও খোলা, আর ঘড়িতে তখন ঠিক 3টা বাজে। তাহলে কি আমার দেখা স্বপ্নটাই সত্যি হতে যাচ্ছে? প্রচণ্ড ভয় পেলাম। এরপর আমি আমার রুমের অন্য কিছুর অস্তিত্ব টের পেতে লাগলাম। একটা বিশ্রী পচা গন্ধ আমার নাকে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে। পেছন ফিরে যা দেখলাম তা ছিল সেই নারী মূর্তি। আমার দিকে তাকিয়ে সে গোঙাতে লাগলো। আমি অস্ফুট স্বরে চিৎকার করতে থাকি, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার গলা দিয়ে কেন জানি কোনো আওয়াজই বের হচ্ছিল না। হয়তো বা প্রচণ্ড ভয় পেয়েছিলাম কিংবা অন্য কিছু। আমি এক চুল নড়তে পারছিলাম না। প্রচণ্ড আতঙ্ক আমাকে গ্রাস করেছিল। তারপর আমার সাথে যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেই অবয়ব একটা গোঙানির মতো শব্দ করে এক লাফে আমার বুকের উপর চড়ে বসে। এরপর আমি নিজেকে ঠিক রাখতে না পারে ছটফট করতে থাকি। নিঃশ্বাস নিতে না পেরে তীব্র যন্ত্রণায় আমার বুক যেন ফেটে যেতে থাকে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকি, আর যত দোয়া দরুদ জানা যায় সব পড়ার চেষ্টা করি, কিন্তু কোনো দোয়াই যেন আমার মনে আসছিল না। সব কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছিল। আর ওই নারী মূর্তি আমার গলার জোরে জোরে চাপ দিতে থাকে। এসব নরকীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না। কখন যে অচেতন হয়ে যাই
যখন আমার জ্ঞান ফেরে তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। আমি দেখি আমার আশেপাশে মা, বাবা এবং কেয়ারটেকার চাচা। আমার গায়ে প্রচণ্ড জ্বর এবং সারা শরীরে তীব্র ব্যথা। মা আমাকে জিজ্ঞেস করেন, গত রাতে কী হয়েছিল? আমি তাকে গত রাতের সব ঘটনা খুলে বলি। এর শুনে বাবা বলেন, সবই তোমার মনের ভুল। গত রাতে হয়তো দুঃস্বপ্ন দেখে থাকবে। কিন্তু তারপর মা লক্ষ্য করেন আমার গলায় লাল লাল ছোপ এবং আঙুলের দাগ। এসব দেখে মা ও বাবা দুজনেই বেশ অবাক হয়ে পড়েন। কেয়ারটেকার চাচা তখন তড়িঘড়ি করে গিয়ে মসজিদের ইমামকে ডেকে আনেন। ইমাম সাহেব আমাকে দোয়া দরুদ পরে ফু দেন, সাথে পানি পড়া আর একটা তাবিজও দিয়ে দেন। আমাদের বাড়িটা বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু তিনি বলেন তার পক্ষে এই বাড়ি বন্ধ করা সম্ভব না, করলে আমাদের আরও সমস্যা বাড়বে। এই কথা শুনে মা বাবা বেশ চিন্তিত হয়ে পড়েন। তারপর কেয়ারটেকার চাচাকে বাধ্য করা হয়। তারপর উনি সব বলতে থাকেন। উনি বলেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই বাড়িটা ছিল পাকিস্তানিদের ক্যাম্প, আর বাড়ির পিছনে ছিল একটা নালা। ওখানেই নিরীহ মানুষদের ধরে নিয়ে গিয়ে হত্যা করা হতো, যা এখন বধ্যভূমি। এসব ঘটনা শোনার পর মা আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে চান না। তারপর 7 দিনের মাথায় আমরা বাড়িটি ছেড়ে দিই। এই 7 দিনের প্রতিটা সময় মনে হয়েছিল কেউ খুব আড়াল থেকে আমাকে লক্ষ্য করছে। আচ্ছা, যদি মেনেও নেই যে সব ছিল আমার অবচেতন মনের ভুল কিংবা হ্যালুসিনেশন, তবে এই আঙুলের দাগের ব্যাখ্যা কী হতে পারে? তো আলিফ ভাই, এই ছিল আমার স্যারের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ একটি সত্য ঘটনা। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর স্টোরি। আমরা আমাদের শেষ ঘটনায় চলে যাচ্ছি, দ্যাট ইজ সামির ভাই। এবং সামির ভাই এই ঘটনাটা বরিশালের একটি ঘটনা, এবং আশা করি আপনাদের সবাই এই ঘটনাটি পছন্দ করবেন। সামির ভাইকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছিলাম। আজকের দিনে এটা আমার শেষ ঘটনা। ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের বরিশাল জেলার কোনো এক এরিয়াতে। আমি এরিয়ার নাম বলছি না। তো এটা আসলে খুব বড় ঘটনা না, এটা একটা ছোট ঘটনা। বাট ঘটনাটা যার সাথে ঘটেছিল তিনি হচ্ছে আমার ফ্রেন্ডের বাবা। তো ওই আঙ্কেলের কাছ থেকে আমি ঘটনাটা শুনেছিলাম। তো ওনাদের বাড়ি ছিল বরিশাল। তো উনি যখন কলেজ লাইফ শেষ করে, মানে আমার ওই আঙ্কেল যখন কলেজ লাইফ শেষ করে, তিনি ওদের ফ্যামিলিগত খুব সমস্যা, ক্রাইসিস ছিল ওনাদের, এবং ওনাদের মানে দিন এনে দিন খাওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছিলো। তো এরকম পর্যায়ে উনি একটা প্রেসে কাজের সন্ধান পান, এবং এই প্রেসটা ছিল ওনাদের বাড়ি থেকে বেশ দূরে। তো যেই লোকের প্রেস ছিল, খুব একটা বড় প্রেস ছিল না এটা ওরা শিফটিং ডিউটিতে কাজ করতো, মানে দিনের বেলা 3 জন কাজ করতো, তারপর আবার সন্ধ্যার পরে 3 জন কাজ করতো, এবং সন্ধ্যার পর যারা কাজ করতো রাতে ওইখানে ওরা থাকতো। আর যেই লোকের এই প্রেসটা ছিল তিনি ছিলেন খুব ফরেস্টগার মানুষ এবং খুব নামাজি একজন মানুষ। তো যে আঙ্কেল উনি থাকা শুরু করলেন, ওনাদের এই প্রেসটা আসলে বেসিক্যালি ছিল একতলা, এবং একতলার উপরে দোতলা ছাদ। ওই ছাদের এখানে ছোট্ট একটা রুম ছিল, ওই রুমে ওনারা আগে 3 জন থাকতেন। তো একবার এই আঙ্কেল এখানে যখন থাকা শুরু করলো, তো উনি কাজে এখানে নতুন, তো উনি খেয়াল করছে যে রাতে থাকার পর কেউ মনে হয় কোরআন তেলাওয়াত করছে, এবং এটা নাকি রাতে তখন 12টা-1টা বাজে এখান থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে, এবং এটা ঘন্টার পর ঘন্টা হচ্ছে প্রায় ফজরের আগ পর্যন্ত। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওনার যে অন্যান্য যে 2 জন মানে কলিগ বা কর্মচারী ওনারা যারা ছিল, তো ওদেরকে বলছে, তো ওরা বলছে যে না, ওরা তো এরকম শুনে নাই, হয়তো আঙ্কেল সজাগ ছিল দেখুন শুনতে পেয়েছিল। তারপরে এটা অতটা কেউ গায়ে লাগায় না। আঙ্কেল পরে ভাবে হয়তো পাশের বাসায় বা পাশের ঘরে বা যিনি পাশের বিল্ডিংয়ে কেউ আছে, বা ওখানে কেউ হয়তো কোরআনটা পড়েছিল। ঠিক তার কয়েকদিন পরে আবার সেম কোরআন তেলাওয়াতের আওয়াজ, এবং
ঘটনা ঘটার কথা না। এক কাজ করো, তোমাদের যদি বেশি ভয় লাগে, শিফটিং ডিউটি তো, তোমরা এক কাজ করো, ওই এখন থেকে তোমরা সবসময় দিনেই কাজ করো, দিনের যারা আছে ওদেরকে আমরা রাতে দিয়ে দিব কাজে। তারপর থেকে এই সমস্যাটা তো আঙ্কেল ফেস করে না, কিন্তু রাতে যারা ছিল তারা ঠিক সেম সমস্যা ফেস করে, এবং ওই আঙ্কেলরা যারা দিনে 3 জন কাজ করতো ওদেরকে সেই ঘটনাটা বলে। তো বলার পর ওরা সিদ্ধান্ত নেয় 6 জন যে না, ওরা এখানে কেউই কাজ করবে না, কারণ ওদের এখানে ভয় লাগতেছে। কারণ প্রায় সময় রাতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে বা ছাদে দেখে কেউ নামাজ পড়ে। তো এটা ওই মালিককে বলে। তো মালিক বলতেছে যে দেখো, তোমরা যদি এরকম হঠাৎ করে চলে যাও তাহলে কিন্তু তোমাদের বেতন দিব না। মানে খুবভাবে ভয় দেখায় যে বেতন দিব না, তোমাদের এখানে কাজ করতেই হবে, নাহলে হবে না। তো যে 6 জন আছে ওরা বলে যে না, আপনি বেতন দিবেন, আমরা চলে যাব। এবং ওই মালিক বলে যে না, তোমরা 6 জন যদি চলে যাও, আমার প্রেস বন্ধ হয়ে গেলে আমার সংসার টিকবে না, তোমাদের যেভাবে থাকতে হবে। তোমরা মানে একটা পর্যায়ে এমন অবস্থা যায় যে ঝগড়াঝাটির মতো হয়ে যায়, যে একদল বলে চলে যাব আর মালিক বলতেছে যে না, থাকতেই হবে। তো একটা পর্যায়ে গিয়ে যারা এখানে কাজ করতো কর্মচারী, এরা আঙ্কেল সহ ওনারা গ্রামের যে কাউন্সিলর ছিল ওনাকে গিয়ে বলে, এবং কাউন্সিলর বললে বা পরে ওই লোককে মালিককে ডাকে এবং বলে যে কী সমস্যা আপনার এখানে, ওদের বেতন দিচ্ছেন না কেন? তো মালিক বলে যে ওরা নাকি এরকম দেখতেছে যে ছাদে কে কোরআন তেলাওয়াতের আওয়াজ পায়, আবার নামাজ পড়ে কি উল্টা পাল্টা এরকম দেখতেছে। তো এগুলো ওদের বানানো কথা, কাজ করবে না দেখে এরকম বলতেছে, এর জন্য আমাদের কাছে কাজ করার জন্য প্রেশার দিছি। তো এরকম যখন যখন কথা খুব বেড়ে যাচ্ছিল, মানে দুই পক্ষের মধ্যে খুব তর্কাতর্কি ঘটছিল, যে এক পক্ষ বলতেছে যে না, মালিককে বলতেছে না, আপনি এখানে ছাদের সমস্যা আছে দেখে আমরা বলতেছি, আর মালিক বলতেছে যে না, আমার সাথে কোনো সমস্যা নেই। তখন গ্রামের এক মুরব্বী উনি এই মালিককে বলে যে দেখো, তুমি এই জায়গা কিনছিলে কত বছর আগে? তো মালিক বলে যে আমি তো এটা বেশি দিন হয় নাই, 5-6 বছর আগে কিনছি। তো মালিক ওই মুরব্বী বলতেছে আমি জানি না আমার কথা ঠিক হবে কি না, কিন্তু এই জায়গাটা কিন্তু তুমি কেনার আগে এখানে একটা মাদ্রাসা ছিল, এবং এই মাদ্রাসাটা খুব নাম করা মাদ্রাসা ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই মাদ্রাসায় অনেকেই বলতো নাকি জিনের আনাগোনা ছিল অনেক বেশি, এবং স্টুডেন্টরা খুব ভয় পেত, এর জন্য মাদ্রাসাটা বন্ধ করে দিয়েছিল। এবং গ্রামের অনেকেই এটা প্রতিবাদ করছিল যে কেন মাদ্রাসাটা বন্ধ করা হয়েছে, এবং একটা পর্যায়ে মাদ্রাসাটা ভেঙে ফেলে। তারপর তো তুমি মনে হয় জায়গাটায় ফালায় রাখছিল অনেক দিন, আর এখানে তো প্রেস করছো কয়েকদিন হইলো, হয়তো বা ওই সমস্যা হইতে পারে। তখন কাউন্সিলর এই কথাটা একটু গুরুত্ব দেয়, এবং উনি একটু খবর লাগায় এবং হুজুরকে, গ্রামে যে ইমাম সাহেব আছে ওনাকে ডাকে, মসজিদের ইমাম সাহেবকে ডাকার পর বলে যে দেখেন ইমাম সাহেব, এই সমস্যাগুলো হয়েছে, এখানে ফেস করতেছে, আসলে কী সমস্যাটাকে দেখেন। তখন ইমাম বলে যে এটা আমরা অনেক আগে শুনছিলাম, যেখানে ইমাম সাহেব সেম কথা বলে, যেখানে একটা মাদ্রাসা ছিল এবং এখানে জিনদের আনাগোনা খুব বেশি ছিল, এর জন্য অনেকে ওই টাইমে এটা বন্ধ করে দিয়েছিল। এমন হইতে পারে যে এটা খুব নিরিবিলি এরিয়া, বা ছাদটাও খুব নিরিবিলি একটা এরিয়া, এখানে খুব একটা কেউ ছাদের আনাগোনা নাই, এর জন্য হয়তো বা জিনরা দেখা যায় এরকম ইবাদত করে, এবং জিনদের ক্ষতি হয় দেখে হয়তো, বা জিনদের ওই যে আপনারা ডাকাডাকি করছেন, দেখলেন ছাদের কোনা দিকে লাফতে চলে গেছে, এই জিনিসটা আসলে জিন ছাড়া ভালো মানুষের করার কথা না। তো হতে পারে এটা যে হবে না যে তা না, বাট এরকম হতে পারে যে হয়তো বিল্ডিংয়ে বা এই সাইডে এখনও জিনদের আনাগোনা আছে, কারণ ওরা একটা সময় এখানে মাদ্রাসায় পড়তো, এটা লোকদের মুখে শোনা যায় জিনরা মাদ্রাসায় পড়তো। তো তারপরে ওই ইমাম সাহেব বলে দেখেন, একটা কাজ করা যায়, বিল্ডিংটা বন্ধ করে দেওয়া যায়, প্রেসের এই এরিয়াটা, কিন্তু তারপরও আমার মনে হয় না যে জিনদের এই যাতায়াতের পথে এই কাজটা করা ঠিক হবে, কারণ তাহলে যিনি মালিক আছে হয়তো ওনার ক্ষতিও হইতে পারে। পরে যেটুকু শুনি আঙ্কেল বলে যে ওনার প্রেস থেকেও এরকম এসে পড়ে, আর ওই প্রেসটা ওইখানে বন্ধ হয়ে যায়, ওইখানে বাড়িটা বন্ধ আর করে না, সব কিছু পরে সম্পূর্ণ করে একবার ওনার এসে পড়ে। তো এটাই ছিল ঘটনা, এটা আশা করি ভালো লাগবে, এবং আজকের দিনে এটা আমার শেষ ঘটনা ছিল। খুব একটা বড় ঘটনা না, বাট আমি শুনেছিলাম দেখে আপনাদের কাছে শেয়ার করা। অনেক অনেক ধন্যবাদ, এবং আলিম ভাইকেও ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক, থ্যাংক ইউ সো মাচ, এবং সামির ভাই এবং আজকের অতিথিবৃন্দদের, আপনারা সবাই আমাদের সাথে আছেন, এতক্ষণ ছিলেন, ধৈর্য সহকারে শুনেছেন। আজকের এপিসোডটা আমাদের অনেক বড় একটি এপিসোড, এটা আশা করি আপনাদের সবার পছন্দ হয়েছে, ঘটনাগুলো ভালো লেগেছে, এবং আপনাদের সাপোর্ট আমাদের অনেক অনেক দরকার। বিশ্বের এত প্রান্ত থেকে ঘটনা আসবে, আমি ডক্টর আলিফ আগে এটা কখনোই বিলিভ করিনি। আজ ইউএসএ থেকে আসছে ঘটনা, সাউথ আফ্রিকা থেকে ঘটনা আসছে, বাহরাইন থেকে ঘটনা আসছে, কানাডা থেকে আসছে ঘটনা, ভারত থেকে ঘটনা আসছে, সাপোর্টার পাচ্ছি, লিসেনার পাচ্ছি, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া।
আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই, যাদের এখনও ঘটনা পাঠানোর ইচ্ছা আছে তারা চাইলে আমাদেরকে ভয়েস ক্লিপের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, অথবা চাইলে লিখে পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে ALIMALRAZ114@gmail.com। এই অ্যাড্রেসটি আমাদের সব জায়গায় সর্বত্র আছে। আপনারা চাইলে এটা ইউজ করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আশা করি আমাদের কোনো না কোনো এপিসোডে আপনাদের এই ঘটনাগুলো পাবলিশড হয়ে যেতে পারে, যদি ঘটনা আমাদের পছন্দ হয়। আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং সামনের বৃহস্পতিবারে ঠিক 10:59 আবারও আপনাদের সাথে আমরা হাজির হব ইউটিউবে লাইভ সম্প্রচারের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।